আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ডক্টর মুসলে বলছি। তো আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে এইচআইভি ভাইরাস। ওকে, আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি যে এইচআইভি, দ্যাট মিন্স হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে প্রথমে যখন একটা ভাইরাস পড়ি, অ্যাজ ইউজুয়াল আমরা তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রথমে একটু জানতে চাই। প্রথমে এই যে দেখেন ডান পাশে লেন্সের যে ফিগারটা আমরা দেখিয়েছি আপনাকে, এই এইচআইভি ভাইরাসে আপনি দেখেন সবচেয়ে আউটার তার রিজনে এই যে একটা এনভেলাপ আছে, এটাই হচ্ছে তার এনভেলাপটা, এটা হচ্ছে তার এনভেলাপ। তাহলে দিস ইজ অ্যান এনভেলাপড ভাইরাস। এরপরে দেখেন ভেতরে তার দুটো আরএনএ স্ট্র্যান্ড আছে। তাহলে এই যে আরএনএটা, যখনই আমরা কোনো একটা আরএনএ পড়ি তখন ওই আরএনএটা দুই ধরনের হতে পারে। সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে অথবা ডাবল স্ট্র্যান্ড হতে পারে। ডাবল স্ট্র্যান্ড থাকলে যে ডিএনএ বিষয়টা সেটা না, ওই যে একই কথা যে ওই স্ট্র্যান্ডের মধ্যে এটা কি ইউরাসিল আছে নাকি হচ্ছে থাইমিন আছে, সেটার ভিত্তিতে আমরা ডিফাইন করি যে এই স্ট্র্যান্ডটা আরএনএ নাকি ডিএনএ। তাহলে আরএনএও ডাবল স্ট্র্যান্ড হতে পারে, আবার ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে। যাই হোক, তাহলে আমাদের এই এইচআইভি ভাইরাসের আরএনএটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এবং এই ভাইরাসটা আপনারা জানেন রেট্রোভাইরাস বললে আমাদের মাথায় একটাই নাম আসে, এইচআইভি। এবং আজকের আলোচনা সেই রেট্রোভাইরাস নিয়ে। তাহলে এটা হচ্ছে একটা রেট্রোভাইরাস, দ্যাট মিন্স ওর এই যে জেনেটিক যে আরএনএটা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এটা হিউম্যান সেলে ইনফেক্ট করার পরে, দ্যাট মিন্স এই ভাইরাসটা হিউম্যান সেলের ভেতরে ঢোকার পরে তার এই আরএনএটা কনভার্ট হয়ে পরিণত করবে একটা ডিএনএতে, কমপ্লিমেন্টারি ডিএনএ হয়ে যাবে আলটিমেটলি। এবং এই এই ডিএনএটাই এই এই ভাইরাল ডিএনএটাই আলটিমেটলি কী হবে, সে হিউম্যান ডিএনএর সাথে মার্জ হয়ে যাবে, হিউম্যান ডিএনএর সাথে সে মার্জ হয়ে সে তার রেপ্লিকেটিভ সাইকেলগুলো কমপ্লিট করবে। তাহলে এই যে আরএনএ থেকে, তাহলে এই যে আরএনএ থেকে যে সে ডিএনএ তৈরি করছে, এটাকেই বলে রেট্রো ভাইরাস। এরপর হচ্ছে ডিপ্লয়েড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তার একটা স্পেশাল ফিচার একমাত্র এইচআইভি ভাইরাসের, যে এর এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এর দুটো কপি থাকে। হ্যাঁ, মানে সেম বুঝতে হবে, কারণ আপনারা জানেন আরএনএ ভাইরাস হচ্ছে কিছু সেগমেন্টেড থাকে, কিছু নন সেগমেন্টেড থাকে। দ্যাট মিন্স মানে একটা আরএনএ, যেমন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যেমন আপনারা দেখেছেন যে অনেকগুলো আরএনএ থাকে, ওটা আলাদা হিসাব। কেন আলাদা? কারণ এই আরএনএটা মনে করেন এ আরএনএ, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে মনে করেন বি আরএনএ, তারপরেরটা সি আরএনএ, তারপরেরটা আবার ডি আরএনএ। দ্যাট মিন্স আরএনএগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু এখানে যেটা হচ্ছে হুবহু একই রকম দুটো আরএনএ, হুবহু। দ্যাট মিন্স এই আরএনএটা যেরকম, এই আরএনএ কপিটা একই রকম, দুটো কপি। এই কারণে এটাকে বলে যে ডিপ্লয়েড সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কন্টেইনিং ভাইরাস। ক্লিয়ার? এই জিনিসটা একটু বুঝতে হবে। তারপরে আসেন যে এখন আমরা যদি একটু উপর থেকে তাকাই, তাহলে দেখেন এই ভাইরাসটার আমি আপনাদেরকে যেটা বললাম যে সবার বাইরে একটা এনভেলাপ থাকে, এই যে এনভেলাপটা, তো এই এনভেলাপের মধ্যে দেখেন আপনারা চাবির মতো কিছু স্ট্রাকচার, এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা স্ট্রাকচার। তাহলে এগুলো কোথায়, মানে এগুলো হচ্ছে আসলে একটা অ্যান্টিজেন। এগুলোকে কি বলে? এগুলোকে বলে একটা অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেনটা কোথায় ঢুকানো আছে, মানে প্রোট্রুডেড, মনে হচ্ছে যে মাটির মধ্যে কোনো একটা আমি বীজ রোপণ করে দিয়েছি, এক্স্যাক্ট জিনিসটাই। তাহলে এগুলো যেহেতু এনভেলাপের মধ্যে গাঁথানো অবস্থায় আছে, তাহলে এদেরকে বলে যে এনভেলাপড অ্যান্টিজেন। কি বলে? এনভেলাপড অ্যান্টিজেন। তাহলে এনভেলাপ অ্যান্টিজেন আপনি যদি দেখেন, এই যে আমি যদি এই চিত্রটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখবেন এখানে আসলে দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে এরকম আর আরেকটা হচ্ছে এরকম। ইয়াস, এখানে দুটো স্ট্রাকচার। এই দুটোর মধ্যে একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120, যেটা উপরে, এই যেটা, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120। আর যেটা ভার্টিক্যালি মানে এনভেলাপের মধ্যে প্রোট্রুডেড অবস্থায় আছে, সেটা হচ্ছে GP41। তাহলে এই দুটো হচ্ছে আপনার গ্লাইকোপ্রোটিন, মানে এগুলো একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং এগুলো হচ্ছে এনভেলাপড অ্যান্টিজেন। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে। তাহলে এর মধ্যে
যেমন যেটা লাল কালারের মানে GP120 আমি বোঝানোর জন্য মনে করেন এই যে এইটা তাহলে এটা হচ্ছে একদম সবচেয়ে আউটার অ্যান্টিজেনটা, সবার বাহিরে যে অ্যান্টিজেনটা, এবং এটাই আমার হোস্ট সেলের কিসের সাথে বাইন্ড করবে, CD4 রিসেপ্টরের সাথে, এবং হচ্ছে CXCR4 ক্যামোকাইন রিসেপ্টর 4-এর সাথে সে বাইন্ড করবে। ঠিক আছে, মানে হোস্ট সেলের রিসেপ্টরের সাথে সংস্পর্শে আসবে কে, এই GP গ্লাইকোপ্রোটিন 120টা। আর যেটা GP41 আছে, দ্যাট মিনস হচ্ছে এই যে এইটা ভার্টিক্যালি যেটা আছে, এটা হচ্ছে কি করে, এটা হোস্ট সেলের সাথে এই যে ভাইরাসের এনভেলাপের ফিউশন করাতে সাহায্য করবে। একটু পরে আমি যখন চিত্রটা দেখাবো তখন ক্লিয়ার হবে, এখন শুধু এই দুটো ইনফো মনে রাখেন। ওকে গেল। এরপরে আসেন তার আরও কিছু জিনিস আমাদের জানতে হবে। এখানে আরও দুইটা অ্যান্টিজেন থাকে, মানে প্রোটিন থাকে। একটা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন, আরেকটা হচ্ছে কোর প্রোটিন বা কোর অ্যান্টিজেনও বলতে পারেন। কোর অ্যান্টিজেন কোনটা? কোর অ্যান্টিজেন হচ্ছে P24। কোর অ্যান্টিজেন কোনটা? কোর অ্যান্টিজেন হচ্ছে P24। দ্যাট মিনস আপনি দেখেন সবচেয়ে ভিতরের এই যে জেনেটিক ম্যাটেরিয়াল না, এটা মানে RNA, সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, দুইটা কপি। এর ঠিক বাহিরে এই যে রাউন্ড 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 যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে P24 কোর অ্যান্টিজেন। ঠিক আছে, এগুলো ভিতরে থাকে ভাইরাসের। আর এই যে এনভেলাপ, এ দেখেন আবার দেখাচ্ছি, এই যে এনভেলাপ এবং কোর অ্যান্টিজেন, এ দুটোর মাঝখানের যে রিজনটা, এই যে অঞ্চলটা, এটাকে বলে ম্যাট্রিক্স। এটাকে বলে কি? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে আবার দেখেন এখানে অনেকগুলো অ্যান্টিজেনের একটা রিং বলয় দেখা যাচ্ছে। এটাকে বলে P17 অ্যান্টিজেন, যেটা ম্যাট্রিক্সের মধ্যে, তাই এটাকে বলে P17 ম্যাট্রিক্স প্রোটিন। তাহলে সবার বাহিরে এনভেলাপ অ্যান্টিজেন থাকে GP120 GP41, তার নিচে থাকে ম্যাট্রিক্স অ্যান্টিজেন বা ম্যাট্রিক্স প্রোটিন P17, তার নিচে থাকে কোর অ্যান্টিজেন বা কোর প্রোটিন P24, তার ভিতরে থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড জিনোমিক RNA-র দুইটা কপি। ঠিক আছে, ওকে। এরপর আসি, এই HIV ভাইরাসের ভেতরে তিনটে ইম্পর্টেন্ট এনজাইম থাকতেই হবে। এগুলো ছাড়া সে হোস্ট সেলে ঢুকার পরে কোনো কাজই শুরু করতে পারবে না। এই তিনটে এনজাইমের নাম হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যার কারণে সে আজকে এত বহুল আলোচিত যেটা। হ্যাঁ, তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তারপরে হচ্ছে ইন্টিগ্রেজ, তারপর হচ্ছে প্রোটিয়েজ। আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের কাজগুলো দেখাবো, আপাতত একটু জেনে রাখেন, এখানে বোঝাতে গেলে বোঝানোটা টাফ হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, এবং এটা কাদেরকে অ্যাটাক করে? এই HIV ভাইরাস, যে কোনো ভাইরাস তার রিসেপ্টর যেই সেলে থাকবে তাকে অ্যাটাক করবে। এবং এই HIV ভাইরাসের রিসেপ্টরই হচ্ছে দুটো, একটা হচ্ছে CD4 রিসেপ্টর আর একটা হচ্ছে CXCR4। হ্যাঁ, এই দুটো রিসেপ্টর যেখানে থাকবে সে ওই সেলকে অ্যাটাক করবে। এবং হিউম্যানের মধ্যে এই দুটো রিসেপ্টর থাকে CD4T লিম্ফোসাইটস, তারপরে থাকে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানেই হচ্ছে ডেনড্রাইটিক সেল। হ্যাঁ, এবং এগুলোতেই থাকে। এবং CD4T লিম্ফোসাইট মানে এখান থেকে যা যা সেল তৈরি হয়, যেমন CD4T লিম্ফোসাইটের থেকেই কিন্তু একটা সেল ভ্যারিয়েন্ট তৈরি হয়, হেল্পার টি সেলগুলো। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট হেল্পার টি সেল 17, কেমন, তারপরে ফলিকুলার হেল্পার টি সেল ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম আমাদের হ্যাপাটাইটিস ভাইরাসটা অ্যাটাক করবে CD4T সেল এবং এটার ভ্যারিয়েন্টসগুলোকে, যেমন হেল্পার টি সেল, এছাড়াও হচ্ছে ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেলকে সে অ্যাটাক করবে। ঠিক আছে, আচ্ছা, মেমোরি টি সেলকেও সে অ্যাটাক করে। মেমোরি টি সেল, ওই যে একই কথা, টি সেলের ভ্যারিয়েন্টস, যেহেতু তাদের মধ্যে CD4 রিসেপ্টর থাকে। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপশনটা। আচ্ছা, এখন আমরা এবার আপনাকে আরেকটা ইন্টারেস্টিং বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে দেখেন, এই যে এখানে যে তার RNA-টা, মানে জেনেটিক RNA, বা এটাকে আমি বারবার আপনাদেরকে আগের ক্লাসগুলোতেও বলেছি এভাবে, যে এটাকে আমরা জিনোমিক RNA বলি।
জিনোমিক আরএনএ। এই জিনোমিক আরএনএ যেটা, এই আরএনএটাকে আমি দেখেন, এই আরএনএটাকে আমি কেটে এখানে নিয়ে আসছি, বড় করে নিয়ে আসছি, মানে ভাইরাস থেকে বের করে এখানে এনে তাকে লম্বা করে রাখলাম। রেখে এখন দেখি যে তার মধ্যে কি কি জিন আছে, এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে দেখতে যাচ্ছি। তখন দেখব যে এই যে আরএনএটা দেখেন, এই যে আরএনএটা দেখেন, একটা 3' হেড, একটা 5' হেড। তো এখানের মধ্যে আমরা স্বাভাবিক, যেহেতু এটা একটা আরএনএ এবং এটা একটা জিনোমিক আরএনএ, দ্যাট মিনস এই আরএনএটাই এইচআইভি ভাইরাসের জিনোম হিসেবে বা ডিএনএর মতো, মানে ডিএনএ তো না, আরএনএ আর কি, মানে জিনোম হিসেবে কাজ করছে, তার মেইন জেনেটিক ম্যাটেরিয়ালের সোর্স হিসেবে কাজ করছে। তাহলে স্বাভাবিক এই আরএনএর মধ্যে আমি অনেকগুলো কী পাবো, জিন পাবো। তাহলে কী কী জিন পাচ্ছি দেখেন, আমরা ওর এই জিনগুলোকে আমরা কয়েকটা রিজিয়নে ভাগ করলাম। প্রথমে আমরা মেইনলি ভাগ করে ফেলি দুটো রিজিয়ন, একটা হচ্ছে রেগুলেটরি রিজন, আর একটা হচ্ছে রেট্রো ভাইরাল রিজন। একটা রেগুলেটরি আর একটা হচ্ছে কি বললাম আমরা, রেট্রো ভাইরাল রিজিয়ন। আচ্ছা, তাহলে রেগুলেটরি রিজিয়ন হচ্ছে কি, রেগুলেটরি রিজিয়নের মধ্যে মানে কয়েকটা জিন আছে, যেমন ভিআইএফ, টেট, ভিপিইউ, আরইভি, এনইএফ। তাহলে এই যে আপনার পাঁচটা জিন নিয়ে রেগুলেটরি রিজিয়নটা ফর্মড। দ্যাট মিনস এই জিনগুলো কি করে, এই জিনগুলো থেকে কোনো আসলে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয় না। এই যে এনভেলাপ বললাম, এই যে সারফেস প্রোটিন বললাম, অ্যান্টিজেন বললাম, এগুলো কিছু তৈরি হবে না। এরা জাস্ট বিভিন্ন এনজাইম, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তৈরি করে এইচআইভি ভাইরাসের রেপ্লিকেশন প্রসেসটাকে তারা হেল্প করবে। হ্যাঁ, ওই যেটা বললাম, এনজাইম তৈরি হবে, নট দ্য স্ট্রাকচারাল প্রোটিন। এই রেগুলেটরি জিনগুলো তৈরি করবে কিছু রেগুলেটরি প্রোটিন, আর রেগুলেটরি প্রোটিন মানেই হচ্ছে এনজাইম। ক্লিয়ার? এটা বুঝতে হবে। আর উপরের দিকে তাকান, উপরের দিকে এখানে আপনি বিভিন্ন আরও কতগুলো জিন দেখতে পাচ্ছেন। এটা একটা জিন, পল একটা জিন, এনভার একটা জিন। এই জিনগুলোকে আমরা একসাথে বলি যে রেট্রোভাইরাল রিজিয়ন। মানে এই যে এইচআইভি ভাইরাস একটা রেট্রোভাইরাস, তাহার যত ধরনের স্ট্রাকচারাল প্রোটিনগুলো আছে, এগুলো সব তৈরি করে এই জিনগুলো। তাহলে এখানে আমি কয়টা জিন দেখতে পাচ্ছি, এখানে আমি টোটাল বড় বড় 3টা জিন, একটা গ্যাগ জিন, এই যে দেখেন গ্যাগ জিন, পল জিন, এনভ জিন, বুঝতে হবে। তাহলে গ্যাগ জিন, পল জিন, এনভ জিন। এখন দেখেন এই গ্যাগ জিন থেকে তাহলে কি তৈরি হবে, যেহেতু একটা জিন, তাহলে একটা জিন থেকে স্বাভাবিকভাবে একটা কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে গ্যাগ জিন থেকে তৈরি হবে গ্যাগ প্রোটিন, এবং এই গ্যাগ প্রোটিন আর কিছুই নয়, এটা হলো যে কোর প্রোটিন, যেটা বললাম কোর প্রোটিন বা কোর অ্যান্টিজেন P24, এটা আসলে এই জিন থেকেই তৈরি হয়। এরপরে আসেন যেটা পল জিন, এই যে পল জিন, এই পল জিন, এই জিনটার আন্ডারে আবার কয়েকটা সাব জিন আছে। মানে এই জিনটাকে আমি আবার টোটাল মানে আপনার 1 2 3 4 4টা জিনে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোটিয়েজ জিন, একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ জিন বা পলিমারেজ জিন, আর একটা আরএনএজ জিন, আর একটা ইন্টিগ্রেজ জিন। দ্যাট মিনস এই পল জিন যেটা বললাম, এই পল জিনের আন্ডারে আরও 4টা জিন আছে। তাহলে 4টা জিন কি, প্রোটিয়েজ জিন। তাহলে প্রোটিয়েজ জিন থেকে কি তৈরি হবে, স্বাভাবিক প্রোটিয়েজ জিন থেকে প্রোটিয়েজ এনজাইমটা তৈরি হবে, প্রোটিয়েজ এনজাইম তৈরি হবে। পল থেকে পলিমারেজ এনজাইমটা তৈরি হবে। এই পলিমারেজ এনজাইমটারই আরেকটা নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওই কারণে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলতে আমি পছন্দ করি, কারণ এটাই সবাই আপনারা বুঝেন এবং এটাই ধরে পরীক্ষায়। আর একটা হচ্ছে আরএনএস জিন, এটার খুব একটা ফাংশন নাই। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেজ জিন। কি জিন? ইন্টিগ্রেজ জিন। এগুলো একটু বুঝতে হবে, এগুলো না বুঝলে আপনার কনসেপশনটা ক্লিয়ার হবে না। তাহলে আমরা এখন কি পড়তেছি আসলে, আমরা পড়তেছি এই যে একটা এইচআইভি ভাইরাসের ভিতরে এই যে দুটো আরএনএ বসে আছে, ওই আরএনএর মধ্যে কি কি জিন আছে। তাহলে প্রথমে জেনে ফেললাম রেগুলেটরি কিছু জিন আছে, এবং প্রত্যেকটা রেগুলেটরি জিন এক একটা রেগুলেটরি প্রোটিন তৈরি করে। ভিআইএফ জিন থেকে ভিআইএফ প্রোটিন তৈরি হয়, ট্যাট জিন থেকে ট্যাট প্রোটিন তৈরি হয়,
এবং এগুলোর ফাংশনও কী কী আমি আপনাদের বলবো। এই যে প্রত্যেকটা প্রোটিনের একটা একটা ফাংশন আছে, এগুলো আমরা বলবো। আচ্ছা, এখন আমরা করতেছি গ্যাগ জিন পড়াইলাম আপনাকে, যে গ্যাগ জিন থেকে আলটিমেটলি P24 কোর অ্যান্টিজেনটা তৈরি হয়, আর এখানে প্রোটিয়েজ এনজাইম তৈরি হবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম তৈরি হবে, আরএনএজ এনজাইম তৈরি হবে, ইন্টিগ্রেজ এনজাইম তৈরি হবে, গেল। এখন আসেন এনভ জিন আর একটা থেকে গেছে। এই এনভ জিনের মধ্যে আবার একই রকম এটার মতো দুইটা সাবজিন আছে। একটা হচ্ছে GP120 জিন, যেটা GP120 প্রোটিন তৈরি করে, আর একটা GP41 জিন, যেটা GP41 প্রোটিন তৈরি করে, মানে এনভেলাপ প্রোটিন তৈরি করে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখে গেলাম যে এইচআইভি ভাইরাসের একটা আরএনএর মধ্যে এনভেলাপ প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে, তিনটা ইম্পর্টেন্ট এনজাইম প্রোটিয়েজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ এনজাইম কীভাবে তৈরি হচ্ছে, এনভেলাপ প্রোটিন কীভাবে তৈরি হচ্ছে, এবং রেগুলেটরি যে 5টা প্রোটিন তারা কিভাবে তৈরি হচ্ছে। এই প্রোটিনগুলোই আলটিমেটলি কি করে, কিছু এইচআইভি এর ট্রান্সক্রিপশন মানে রেপ্লিকেশন প্রসেসে হেল্প করে, আর কিছু হচ্ছে এনভেলাপ প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিনগুলো তৈরি করে। আলটিমেটলি দেখেন পুরো এইচআইভির মানে এই জিনিসটা থেকে কোডিং করে দেখেন এরকম একটা ভাইরাস, সুবহানাল্লাহ, এরকম একটা ভাইরাস তৈরি হচ্ছে। তাহলে পুরো ভাইরাসের জীবন বৃত্তান্ত এখানে লেখা। এখান থেকে প্রোটিন তৈরি হয়ে হয়ে এরকম একটা ভাইরাস সে সাজাচ্ছে, এরপরে সে রিলিজ হয়ে যাচ্ছে সেল থেকে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন আপনাদের ওই যে জিনিসটা দেখাবো বললাম ফাংশনগুলো, এটা লেন্সের চার্ট। এখন আশা করি আপনারা ধরতে পারছেন ইনশাল্লাহ। তাহলে দেখেন যে এই যে রিভার্স বললাম না আপনাদেরকে, যে গ্যাগ মানে তো আপনাদেরকে বলেই দিলাম যে এটাও যে কোর প্রোটিন যেটা তৈরি করে P24, এবং সাথে এটা ম্যাট্রিক্স প্রোটিনও তৈরি করতে পারে P17। তাহলে আপনাদের গ্যাগ জিনের কাজ শেষ। এখন আসেন পল জিন কি, এই যে পল থেকে যে বললাম টোটাল আবার 3টা এনজাইম। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এর কাজ কি, স্বাভাবিক রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজই হলো যখন এইচআইভি ভাইরাসটা একটা হর্স সেলের মধ্যে ঢুকবে, সে আরএনএটাকে কিসে কনভার্ট করবে, কমপ্লিমেন্টারি ডিএনএ বানাই ফেলবে, হ্যাঁ, ডিএনএতে তৈরি করবে। এরপরে আসে প্রোটিয়েজ। এই যে মনে আছে প্রোটিয়েজ তৈরি করেছিল, এই যে প্রোটিয়েজ জিনটা, এই প্রোটিয়েজের কাজ কি আপনাদের মনে আছে কিনা আমি জানি না। জেনারেল ভাইরোলজিতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো করে জিনিসটা পড়িয়েছিলাম, যে যখন কোনো একটা ভাইরাস তার বিভিন্ন প্রোটিনগুলো তৈরি করে, তখন তারা একটা পলিপেপটাইড হিসেবে তৈরি হয়, বড় একটা পলিপেপটাইড হিসেবে কি হয়, তৈরি হয়। ওই পলিপেপটাইডগুলো কিন্তু নন ফাংশনিং থাকে, তাদেরকে বিভিন্ন জায়গায় কাটতে হয়, বিভিন্ন জায়গায় জোড়া লাগাইতে হয়, মানে এটাকে কি করতে হয়, ফর্মুলেশন প্রসেসিং করতে হয়, করে ফাইনালি আমি একটা স্ট্রাকচার এভাবে একটা প্রোটিন আমি তৈরি করতে পারি, স্ট্রাকচারাল প্রোটিনগুলো, হ্যাঁ, এনভেলাপ বলেন যাই বলেন আমরা তৈরি করতে পারি। তাহলে এই যে প্রিকারসর পলিপেপটাইডটাকে কেটে আমি ম্যাচিউর একটা প্রোটিন চেইন তৈরি করি, এই যে কাটাকাটির কাজটার জন্য প্রয়োজন এই প্রোটিয়েজ। ইয়েস, তাহলে এটাই ওরা বলছে, দেখেন ক্লিপস কেটে ফেলে যা প্রিকারসর পলিপেপটাইড, এই যে এটা ছিল প্রিকারসর পলিপেপটাইড, এটাকে কেটে সেঁচে সে ফর্মুলেশন করে ফাইনালি প্রোটিন বানালো এটা। তারপর আসেন ইন্টিগ্রেজ তো বুঝতে পারছেন যে যখন এইচআইভি ভাইরাস হিউম্যান সেলের মধ্যে ঢুকার পরে তখন তার এই যে আরএনএটা একটা এইচআইভি ভাইরাসের আরএনএটা হিউম্যান সেল অ্যাটাক করার পরে সে সেখান থেকে তৈরি করবে একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা তৈরি হলো, এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা গিয়ে কার সাথে মার্জ হবে, হিউম্যান সেলের ডিএনএর সাথে। মনে করেন এই হলো হিউম্যান সেলের ডিএনএটা, তাহলে এখন আমার এইটাকে যদি আমি এখানে মার্জ করতে যাই, আমি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, দেখেন মনে করেন এই যে এটা গিয়ে এখানে মার্জ হতে যাবে, এখানে গিয়ে মার্জ হবে। তো এই যে ও এখানে গিয়ে মার্জ হবে, মানে মনে করো সুন্দর করে গিয়ে এখানে গিয়ে বসে গেল। দেখেন এই যে মানে আগে কাটবে, হিউম্যান ডিএনএ সেগমেন্টটাকে সরাই ফেলবে, তারপর লাগাই দিবে। তাহলে এই যে কাজটা, মানে আপনার এইচআইভির এই যে
ভি ভাইরাসের ডিএনএটাকে প্রথমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ডিএনএ বানালো, এবার এই ডিএনএটাকে এখানে সে কী করলো, মার্জ করলো। তাহলে এই যে মার্জ করার জন্যই আমার প্রয়োজন ছিল এই ইন্টিগ্রেজ এনজাইমটা, এই ইন্টিগ্রেজ এনজাইমটা। তাহলে এই হচ্ছে এখানে হচ্ছে এই ইন্টিগ্রেজ এনজাইমের কাজ, ইন্টিগ্রেট ভাইরাল ডিএনএ ইন্টু হোস্ট সেল ডিএনএ ইন্টিগ্রেট করে ফেলে। আচ্ছা, এই কারণেই একবার কারো শরীরে যদি এইচআইভি ভাইরাস ঢুকে আল্লাহ না করুক, ওই যে এইচআইভি ডিএনএ তার কোনো না কোনো সেলের মধ্যে পার্মানেন্টলি ডিএনএর সাথে মার্জ হয়ে বসে থাকে, মানে সে পুরোপুরি এই ইনফেকশন থেকে ফ্রি আর কখনো হবে না। হ্যাঁ, এটা ল্যাঞ্জে লেখা আছে। আচ্ছা গেল, এরপরে আসেন আবার আমরা মেইন তার এই যে রেট্রোভাইরাল রিজনের জিনগুলো নিয়ে জানলাম। এখন আমরা ইনশাল্লাহ রেগুলেটরি সেগমেন্টটা নিয়ে জানবো। ওই যে রেগুলেটরি সেগমেন্টে বিভিন্ন যে জিন ছিল, যেমন টেট, রেভ, নেভ, ভিআইএফ, এগুলো আর কি। তো এর মধ্যে দেখেন, যেমন ট্যাট জিন থেকে যে ট্যাট প্রোটিন তৈরি হয়, ট্যাট প্রোটিনটা কি করে, ট্যাট প্রোটিনটা হচ্ছে এই যে এইচআইভি ভাইরাসের ডিএনএটা হিউম্যান ডিএনএর সাথে যখন মার্জ হলো, তারপরের কাজ কি, তারপরের কাজ হলো হিউম্যান সেলের আরএনএ পলিমারেজ এনজাইমকে ইউটিলাইজ করে এইচআইভি ডিএনএ তার বিভিন্ন প্রোটিন তৈরি করতে শুরু করবে, রেগুলেটরি প্রোটিন অথবা বিভিন্ন কি ওই যে কোর প্রোটিনগুলো, তারপরে হচ্ছে যে তার বিভিন্ন এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তারপর ইন্টিগ্রেজ, প্রোটিয়েজ, এগুলো তৈরি করতে থাকবে। তাহলে এই যে তৈরি করবে, ইনিশিয়েশন অফ দ্য ট্রান্সলেশন অফ ভাইরাল প্রোটিন, এটাকে প্রথম শুরু করে দেয় এই যে ট্যাট প্রোটিনটা। যেমন কি এই যে অ্যাক্টিভেশন অফ ট্রান্সক্রিপশন অফ ভাইরাল জিন, তাহলে ভাইরাল জিনের প্রথম ট্রান্সক্রিপশন শুরু করে দেখে এই রেগুলেটরি ট্যাট প্রোটিনটা, দেখেন কত ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসেন রেভ। রেভ প্রোটিনটা কি করে, রেভ প্রোটিনটা করে যেটা এমআরএনএ, এই যে এইচআইভি এর যে এমআরএনএটা তৈরি হয়, এই এমআরএনএটা সে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বের করে নিয়ে আসে। বুঝতে পারতেছেন না হয়তো, আমি একটু ব্রিফলি বলি। মনে করেন এটা হচ্ছে হিউম্যান সেল, এবং এটা হচ্ছে হিউম্যান সেলের নিউক্লিয়াস, এবং এবং এখানের মধ্যে হচ্ছে হিউম্যান ডিএনএ, এবং তার মধ্যে মার্জ হয়ে গেছে এখন ভাইরাল ডিএনএ। তাহলে এটা হচ্ছে এইচআইভি ভাইরাল ডিএনএ, আর এটা হচ্ছে হিউম্যান ডিএনএ। হ্যাঁ, আর এটা হচ্ছে হিউম্যান নিউক্লিয়াস, এটা হচ্ছে হিউম্যান সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে হিউম্যান সেল। এখন এখানের মধ্যে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে এই যে হিউম্যান সেলের যে আরএনএ পল এনজাইম আছে, এই এনজাইমটা নিউক্লিয়াসে ঢুকে সে এই এইচআইভির ডিএনএটাকে থেকে সে এমআরএনএ বানাবে। এই যে এমআরএনএর প্রথম যে বানাবে, এই স্টার্টটা করে দিবে কে, স্টার্টটা করে দিবে ট্যাট প্রোটিন। এই ট্যাট প্রোটিনে এসে তখন সে কি করবে, এই এইচআইভির ডিএনএর রিজনটাকে অ্যাক্টিভ করবে, ফলে সেখান থেকে তখন কি তৈরি হওয়া শুরু হবে, এমআরএনএ তৈরি হওয়া শুরু হবে। এই যে এমআরএনএ তৈরি শুরু হলো, তাহলে এই এমআরএনএটা হলো ভাইরাল এমআরএনএ। এখন এই ভাইরাল এমআরএনএটা যে তৈরি হলো, তাহলে এটা স্টার্ট করে দিছে কে, এটা স্টার্ট করেছে ট্যাট প্রোটিন। আচ্ছা, এখন এই ভাইরাল এমআরএনএটা কোথায় আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে। এখন ওকে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার পোর দিয়ে, এখানে তো কি থাকে, এখানে নিউক্লিয়ার পোর থাকে, এই যে নিউক্লিয়ার পোর থাকে। এখন আমি এই এমআরএনএটা থেকে আমার টার্গেট কি, প্রোটিন বানাবো। তো প্রোটিন বানাতে হলে এই এমআরএনএটাকে কোথায় নিয়ে আসতে হবে, সাইটোপ্লাজমে। এই যে সাইটোপ্লাজমে নিয়ে আসবে রেভ প্রোটিনকে, রেভ, এই যে একটু আগে যেটা বললাম, মানে আরেকটা রেগুলেটরি প্রোটিন। এই রেভ প্রোটিনটা এসে এখানে লাগবে, লেগে ওকে টেনে সে সাইটোপ্লাজমে নিয়ে আসবে। তাহলে দেখেন এখন সে সাইটোপ্লাজমে বের হয়ে আসলো, আসার পর রেভটা ছুটে যাবে। তাহলে দেখেন এই যে রেভ প্রোটিন, যেটা এই যে গ্রিন কালার,
রেভ। তাহলে এই যে রেভ প্রোটিনটা এমআরএনএটাকে বের করে নিয়ে আসলো। এবার এই এমআরএনএটা এখানে রাইবোজোমে বসবে। এই যে রাইবোজোমে বসবে, এই রাইবোজোমে বসার পরে তার সাথে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগতে শুরু করবে। জোড়া লেগে তারা কী তৈরি করবে? ভাইরাল প্রোটিন তৈরি করবে। এইচআইভির প্রোটিন তৈরি করা শুরু করছে। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে আপনাদেরকে আমি দুটো ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আশা করি এখন বিষয়টা বুঝে গেছেন যে ট্যাটের কাজ কি, রেভের কাজ কি। ক্লিয়ার? বাকি যেগুলো এগুলো আমি একটু জাস্ট দুইটা বলি এখান থেকে, যে দুটো লাগবে। নেফ প্রোটিনটা কি করে দেখেন, এদের কাজ হচ্ছে আসলে মূলত এরা এইচআইভি, মানে এই চারটা প্রোটিনের কাজ হচ্ছে ওরা এইচআইভি ভাইরাসটাকে দুইটা কাজে হেল্প করে। একটা হচ্ছে তারা ইনফেকশন করতে হেল্প করে, আরেকটা হচ্ছে তারা এইচআইভি ভাইরাসকে হিউম্যানের ইমিউনিটির হাত থেকে প্রোটেকশন দেয়। তাহলে একটা হচ্ছে তারা এইচআইভিকে ইনফেকশন করতে হেল্প করে, আবার হিউম্যান বডিতে যখন এইচআইভি ঢুকবে তখন হিউম্যান বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যে তাকে মারতে চাইবে, ওই মারার হাত থেকেও তারা এই এইচআইভিকে প্রোটেক্ট করার ট্রাই করে। কীভাবে? খুবই সিম্পল। দেখেন নেফ প্রোটিনটা কি করে, যখনই আমার এই যে হিউম্যান সেলটা, এই হিউম্যান সেলটা এখানে এইচআইভি ভাইরাস দ্বারা এফেক্টেড না, এইচআইভি ডিএনএ দ্বারা এফেক্টেড। এখন এই হিউম্যান সেল কি করবে, যে সে সুন্দর করে তার সেল সারফেসে এমএসসি প্রোটিন তৈরি করবে, এবং ওই এমএসসি প্রোটিনের উপরে সে এই যে ভাইরাল প্রোটিন তৈরি হচ্ছে না এখানে, এই যে ভাইরাল প্রোটিন তৈরি হচ্ছে, এখান থেকে কিছু ভাইরাল প্রোটিনকে সামহাও সে এক্সট্রাক্ট করে এখানে বসায় দিবে। দ্যাট মিনস সে কী করলো, এটাকে কি বলে? এমএসসি প্রেজেন্টেশন। এটাকে বলে এমএসসি প্রেজেন্টেশন। এখন এই যে এমএসসি প্রেজেন্টেশন যখনই করবে, তখন বাইরে কি আছে? CD8 টি সেল। এই CD8 টি সেলে কি রিসেপ্টর থাকে? টি সেল রিসেপ্টর থাকে। এই টি সেল রিসেপ্টরটা এই এমএসসি প্রেজেন্টেশনটাকে ডিটেক্ট করবে, করার পরে সে এই সেলের উপরে কি রিলিজ করবে? এই সেলের উপরে সে রিলিজ করবে পারফোরিন এবং গ্রেনজাইম। এই পারফোরিন এবং গ্রেনজাইমের কারণে আলটিমেটলি এই সেলটা ড্যামেজ হয়ে যায়। তাহলে দেখেন, এই যে আমার ইমিউন সেল একটা এইচআইভি ইনফেক্টেড সেলকে ড্যামেজ করলো, তার মেইন সূত্রপাতটা করেছে MHC1 প্রেজেন্টেশন। MHC1 প্রেজেন্টেশন। এখন এই যে নেফ প্রোটিন যেটা বললাম, নেফ NEF, এই ভাইরাল নেফ প্রোটিনটা কি করে? এই যে MHC1 প্রোটিনগুলোকে ডিস্ট্রয় করে দেয়। মানে সেলের ভিতরে MHC1 তৈরি হতে দেয় না। মানে হোস্ট সেল তো কন্টিনিউয়াস কি করে? MHC1 প্রোটিন তৈরি করে। এই যে MHC1 প্রোটিন তৈরি করে সেটাকে তারপরে সে সেল সারফেসে নিয়ে আসে, এবং এনে তার উপরে সে ভাইরাল প্রোটিনটাকে বসায়। এখন নেফ প্রোটিন গিয়ে কি করে? এই MHC1 প্রোটিন সিনথেসিসকে সে সাপ্রেস করে দেয় হোস্ট সেলের MHC1। ফলে হোস্ট সেল তখন আর MHC1 প্রেজেন্টেশন করতে পারবে না। ফলে সাইটোটক্সিক টি সেল যদিও আসছে, কিন্তু সে এখানে বুঝবে না যে এই সেলটা কি ইনফেক্টেড নাকি ইনফেক্টেড না, কারণ সে তো প্রেজেন্টেশন করে নাই। ফলে সে তাকে কিল করতে পারবে না। ফলে দেখেন, বেচারা সেলটা কিন্তু আসলে ইনফেক্টেড, কিন্তু সে বলতে পারতেছে না CD8 টি সেলকে যে ভাই আমি ইনফেক্টেড, আমাকে মেরে ফেলো, নাইলে এইচআইভি তার সংখ্যা বাড়িয়ে আশেপাশের সেলকে অ্যাটাক করবে। তাহলে এইভাবে তাকে সে প্রোটেকশন দিচ্ছে। এক্স্যাক্টলি এই বিষয়টাই।
এটা আমি খুব ভালো করে আপনাদের দেখালাম, বাকিগুলো একবার বলে দিই। দেখেন ভিআইএফ এই প্রোটিন কী করে, সে ইনহ্যান্সেস দ্য ইনফেক্টিভিটি বাই ইনহিবিটিং দ্য অ্যাকশন অফ অ্যাপো বিইসি 3G এনজাইম। দ্যাট মিন্স এই যে অ্যাপো বিইসি 3G এনজাইমটা, এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হচ্ছে সে এইচআইভির এই যে আরএনএ জিনোম সেটার মধ্যে মিউটেশন করে ফেলে। মিউটেশন করলে এইচআইভি তার এই যে এনভেলাপ জিন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রোটিয়েজ জিন, ইন্টিগ্রেস জিন, তাদের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে আলটিমেটলি দ্যাট মিনস সিম্পলি যদি বলি, এই জিনটা কি করে, এই জিনটা এইচআইভির যে আরএনএ আছে তাকে ডিফেক্টিভ করে নষ্ট করে ফেলে। আর এই ভিআইএফ এই প্রোটিনটা এই এনজাইমটাকে নষ্ট করে ফেলে। ফলে এই এনজাইমটাকে যদি নষ্ট করে ফেলে তাহলে এইচআইভি এর আরএনএ আর নষ্ট হতে সুযোগ পাবে না। ফলে এইচআইভিটা তখন কি হয়ে যাবে, বেঁচে থাকবে। এক্স্যাক্টলি এটাই। তাহলে ভিআইএফ এইচআইভি ভাইরাসের মিউটেশনকে প্রিভেন্ট করে সারভাইভ করায়। মানে মিউটেশন মানে এগুলোকে বলে যে ডেডলি মিউটেশন। এটাই ভাইরাস মিউটেশন করাটা ভাইরাসের জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু এই মিউটেশন এত বেশি মিউটেশন, একটা হাইপার মিউটেশন, ফলে ভাইরাস তার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। দেখেন এটা নট মিউটেশন, এটা হচ্ছে হাইপার মিউটেশন। আচ্ছা, এখন আসেন ভিপিআর। এটা কি করে? এটা হচ্ছে যে যখন কোনো একটা হোস্ট সেল ডিভাইডিং থাকে না, এই যে নন ডিভাইডিং, তখন ভাইরাসের সব স্ট্রাকচারগুলোকে সে সেলের সাইটোপ্লাজম থেকে টেনে নিউক্লিয়াসে ঢুকাই ফেলে। কারণ সাইটোপ্লাজমে থাকলেই ওখানে বিভিন্ন অ্যাপোপ্টোটিক পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে যাবে, হোস্ট সেলটা মারা যাবে, ফলে ভাইরাসটা মারা যাবে। বুঝছেন কি বলছি? তাহলে একটা ভাইরাস ইনফেক্টেড সেল তো মারা যায় অটোমেটিক্যালি। কীভাবে? হয় ইমিউন সেল দ্বারা, না হলে অ্যাপোপ্টোসিস পাথওয়েতে চলে গিয়ে। এখন এই যে একটা সেল অ্যাপোপ্টোসিস পাথওয়ে যাবে কি না, এটা বুঝে কীভাবে? এটা বুঝে যখন কোনো ভাইরাল স্ট্রাকচার সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে বিভিন্ন মলিকিউলস থাকে যারা এই সকল ভাইরাল পার্টিকেলের এক্সিস্টেন্স বা প্রেজেন্সকে তারা ডিটেক্ট করতে পারে। তাই এই ভিপিআর কী করে, ভাইরাল স্ট্রাকচারগুলোকে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে ফেলে, যাতে সাইটোপ্লাজমের ওই ডিটেক্টিং প্রোটেক্টিভ মলিকিউলগুলো বুঝতে না পারে যে সাইটোপ্লাজমে কোনো ভাইরাল স্ট্রাকচার আছে। সবগুলোকে সে নিউক্লিয়াসে ঢুকিয়ে ফেলে। ফলে এইভাবেও সে এইচআইভি সার্ভাইভালকে প্রলঙ্গেন করে। এরপরে আসে ভিপিইউ। ভিপিইউ কী করে? ভিপিইউটা করে যে সে যখন ভাইরাসগুলো পর্যাপ্ত পরিমাণে রেপ্লিকেশন করলো, তখন সে হোস্ট সেল থেকে ভাইরাসের রিলিজটাকে প্রমোট করে, যে তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো, বেশিক্ষণ থাকলেই হয় এই সেলটা অ্যাপোপ্টোসিস পাথ হয়ে যাবে, মারা যাবে, তোমরা বের হয়ে নতুন সেলকে অ্যাটাক করো। এইভাবে সে সেই পদ্ধতিটিকে ফ্যাসিলিটেট করে। তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পয়েন্ট টাচ করেছি। আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক বেশি বেসিককে স্ট্রং করবে ইনশাল্লাহ। ওকে, আরেকটা প্রশ্ন দেখেন, HIV-1 এবং HIV-2 এর মধ্যে ডিফারেন্স। এটা সবার জন্য লাগে না, যারা একটু ইন্টারেস্টেড পড়ে নিয়ে। খুব সিম্পল, মানে এটা হচ্ছে আপনার মানে আফ্রিকান, ওয়েস্ট আফ্রিকার টেরিটরিতে পাওয়া যায়, আর এটা হচ্ছে এমনি ইন জেনারেল পাওয়া যায়। এটার ভিরুলেন্সি, ইনফেক্টিভিটি একটু কম, আর HIV-1 একটু বেশি। এগুলো একটু পড়ে নিবেন। আচ্ছা, এরপরে আসেন রিস্ক পপুলেশন অফ HIV ইনফেকশন। সিম্পলি জানেন সেম কথা, সেক্সুয়াল রুট এবং হ্যামাটোজেনাস রুট এগুলোতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে রিসিপিয়েন্টস অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, তারপর আইভি ড্রাগ অ্যাবিউজের নিডল প্রিক্স। হ্যাঁ, যদিও নিডল প্রিক আমি আমার এই হ্যাপাটাইটিস লেকচারে ইনশাল্লাহ কথাটা বলবো। নিডল প্রিকের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় হেপাটাইটিস বি, তারপরে হেপাটাইটিস সি, তারপরে HIV। এটা ভাইবাতে ধরে। এরপর আসেন পোর্ট অফ ট্রান্সমিশনস। একদম সিম্পল, এটা পড়লে রিস্ক পপুলেশন পড়লে তো পোর্ট অফ ট্রান্সমিশন শেষ। পোর্ট অফ ট্রান্সমিশন দুইটা, একটা হচ্ছে যে ব্লাড রুটে অথবা হচ্ছে হেমাটোজেনাস রুট, আর একটা হচ্ছে সেক্সুয়াল রুট, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল রুট। এটা না বললে অনেক বেশি মাইন্ড করবে ভার্টিক্যাল রুটটা। তাহলে একটা হেমাটোজেনাস রুটে ছড়ায়, তাহলে সব বলে ফেলেন, আইভি ড্রাগ অ্যাবিউজ, নিডল প্রিক, ইনজুরি, ব্লাড ট্রান্সফিউশন ইত্যাদির, ট্যাটুইং ইত্যাদি, যেখানে আপনার ব্লাডের এক্সপোজারে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সেক্সুয়াল রুট, এটা তো আপনারা জানেন। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল রুট। ভার্টিক্যাল রুটের মধ্যে এই HIV-টা ভার্টিক্যাল রুটের 3টা পাথওয়েতে ছড়াতে পারে, প্লাসেন্টা দিয়ে, ডিউরিং ডেলিভারি, আরেকটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। ক্লিয়ার? ওকে, এখন আসেন রেপ্লিকেশন সাইকেল। আমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছি এখান থেকে, আলহামদুলিল্লাহ একটু ম্যাচ করাই দিই।
তাহলে দেখেন প্রথমেই একটা এইচআইভি ভাইরাস আসলো। এইচআইভি ভাইরাস তার উপরে থাকে কি GP120 GP41। এই GP120 প্রোটিনটা দিয়ে মানে এনভেলাপ প্রোটিনটা দিয়ে সে এই যে হিউম্যান সেল, এই হিউম্যান সেলের সেল সারফেসে থাকা দুটো রিসেপ্টর তার প্রয়োজন, একটা CD4 রিসেপ্টর, আরেকটা হচ্ছে CXCR4 অথবা CCR5 কো রিসেপ্টর বলে। তাহলে এই দুটো হলো হোস্ট সেলের রিসেপ্টর। আর এখানে ভাইরাসের রিসেপ্টর হচ্ছে কি GP120। তাহলে এই তিনজন অ্যাটাচমেন্ট করবে। তাহলে হোস্ট সেলের সাথে ভাইরাস বা ভেরিয়নের অ্যাটাচমেন্ট হইল, অ্যাটাচমেন্ট শেষ। এখন কি হবে? এখন হবে ফিউশন। গ্যাস, দ্যাট মিনস এটা যদি একটা এনভেলপ ভাইরাস, তখন কি হবে? তখন এই যে হোস্ট সেলের সেল মেমব্রেন এটার এনভেলপের সাথে ফিউশন হয়ে যাবে। দেখেন কিভাবে, এই যে আসছে এসে এটার এনভেলপের সাথে ফিউশন হয়ে তাকে ঘিরে ফেলবে। এই যে ফিউশন হচ্ছে, ফিউশন হওয়ার সময় আরেকটা এনভেলপ প্রোটিন হেল্প করে, সেটা হচ্ছে GP41। এই GP41-এর থ্রোতে আলটিমেটলি আমার তখন এই, যদি আমি চিত্রটাকে আপনাদেরকে একটু এঁকে দেখাই, তখন কী হবে দেখেন, তখন সে এইভাবে তাকে সারাউন্ডিং করে ফেলবে। হ্যাঁ, এই ফলে এখানে তখন ভাইরাসটা এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে, এইভাবে তাকে ঘিরে ফেলছে। এরপরে সে তাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবে। তাহলে ভিতরের দিকে নিয়ে আসলে চিত্রটা কেমন হয়? এই যে দেখেন, এই যে ভিতরের দিকে নিয়ে আসলো। তাহলে ভিতরে যখন চলে আসলো, তাহলে দেখেন ভিতরে কে কে আসলো? ভিতরে শুধুমাত্র নিউক্লিও ক্যাপসিড আসছে, বুঝিয়েন। তাহলে এইচআইভি একটা এনভেলপ ভাইরাস ছিল, মানে কেমন, যে একটা নিউক্লিও ক্যাপসিড ছিল এবং নিউক্লিও ক্যাপসিডের বাহিরে একটা এনভেলপ ছিল। এখন ওই এনভেলপটা হোস্ট সেল মেমব্রেনের সাথে মার্জ হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে কে? ভিতরে ঢুকে গেছে শুধুমাত্র নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড মানে কিছু প্রোটিন আছে, স্ট্রাকচারাল প্রোটিন, ক্যাপসিড, ক্যাপসুমিয়ারগুলো, আর ভিতরে তার ওই যে দুটো আরএনএ কপি, এই যে দুটো আরএনএ কপি যেটা এতক্ষণ আমরা আলোচনা করছি, এই যে দুটো আরএনএ কপি, আর বাইরেও একটা প্রোটিনের কাভারিং, ওই যে কোর প্রোটিনগুলো আর কি, ম্যাট্রিক্স প্রোটিন, কোর প্রোটিন, এগুলো। আর এনভেলাপ প্রোটিন আসতে পারে না, কারণ এনভেলাপ প্রোটিন ছিল এইখানে, এগুলো ওই যে সেল মেমব্রেনের সাথে ফিউশন অবস্থায় থেকে গেছে। এখন এখানে আসার পরে এবার সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে এই ক্যাপসিডটা ড্যামেজ হয়ে যাবে। কোনটা? এই ক্যাপসিড, ভাইরাল ক্যাপসিড যেটা, সেটা ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাওয়ার পরে এখান থেকে সুন্দর করেই ভাইরাসের, এইচআইভি ভাইরাসের আরএনএটা রিলিজ হয়ে যাবে। তাহলে এইচআইভি ভাইরাসের সুন্দর করে দুটো আরএনএ বের হয়ে আসলো। এখন এবার এই দুটো আরএনএ কোথায় কোথায় ঢুকবে? এই দুটো আরএনএ এবার ঢুকবে হোস্ট সেলের এই নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এই দুটো আরএনএ থেকে তৈরি হবে দুটো ডিএনএ, দুটো ডিএনএ তৈরি হলো। এই দুটো ডিএনএ সুন্দর করে মনে করেন, এখানে এটা হলো হোস্ট সেলের ডিএনএ। এই ডিএনএ দুটো, এই ডিএনএ দুটো হোস্ট সেলের সাথে মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে গেলে দেখছেন হিউম্যান এটার সাথে ইন্টিগ্রেজ এনজাইম দিয়ে মার্জ হয়ে গেল। এবার মার্জ হয়ে যাওয়ার পরে কি হবে? মার্জ হয়ে যাওয়ার পরে এই যেগুলো আমি একটু আগে বলে আসছি, যখন মার্জ হয়ে গেল, মার্জ হয়ে যাওয়ার পরে এখন তারা কি করবে? তারা এই যে হিউম্যান সেলের যে আরএনএ পলিমারেজ এনজাইম আছে, ওই হিউম্যান সেলের আরএনএ পলিমারেজ এনজাইমকে ইউটিলাইজ করে তারা তৈরি করবে কি? এমআরএনএ। এবার এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে, বের হয়ে সে রাইবোজোমে বসবে, বসে ট্রান্সলেশন, এই যে এমআরএনএ থেকে ট্রান্সলেশন করে করে সে বিভিন্ন প্রোটিন তৈরি করবে। এই প্রোটিন তৈরি হচ্ছে একদিকে, আবার এই ডিএনএটা থেকে সে কি করবে? রেপ্লিকেশন করে করে সে আরও অনেকগুলো ভাইরাল কি বানাবে? আরএনএ বানাবে,
এই যে ভাইরাল অনেকগুলো আরএনএ বানাবে। এবার ওই আরএনএ মানে একটা ক্যাপসিড কাভারিংয়ের ভিতরে সে 2টা আরএনএ দিবে। এই যে দেখেন, একটা ক্যাপসিড কাভারিং 2টা আরএনএ, একটা ক্যাপসিড কাভারিং 2টা আরএনএ, কারণ ভাইরাসের প্যাটার্নটা যেটা এমন ছিল। আর এই যে এখান থেকে যে প্রচুর প্রোটিন বানালো, ওই প্রোটিনগুলো দিয়ে সে ওই যে কোর প্রোটিন আর কি, কোর প্রোটিনগুলো দিয়ে সে সুন্দর করে একটা কাভারিং তৈরি করবে, সুন্দর করে একটা কোর প্রোটিন দিয়ে কাভারিং তৈরি করবে। এখন এখানে আমি একটা মজার বিষয় বলবো যেটা আপনাদের কনফিউশন হয়, তাহলে বুঝিয়েন। তাহলে আমার এখন এই হিউম্যান সেলের ভিতরে আমি একদিকে এমআরএনএ ট্রান্সলেশন করে প্রোটিন বানালাম, কোর প্রোটিন বানাচ্ছি, এনভেলাপ প্রোটিন বানাচ্ছি, আবার অন্যদিকে হিউম্যানের সাথে মার্জ হয়ে যাওয়া ভাইরাল ডিএনএ থেকে আমি কি বানাচ্ছি, মানে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বানাচ্ছি একদিকে, তারপরে প্যাকেজিং করলাম। এখন প্রশ্ন হলো, এখানের মধ্যে আমি যে লাল কালারের যে প্রোটিনগুলো আঁকলাম, মানে এগুলো তো হচ্ছে কোর প্রোটিন এবং ম্যাট্রিক্স প্রোটিন। দ্যাট মিনস হচ্ছে এটা ধরে নেন আপনি এটা P24 এবং হচ্ছে P17। এখন প্রশ্ন হলো যে এনভেলপটা কই, GP120 প্রোটিন আর GP41 কই? ইয়েস, এখানের মধ্যে এই যে প্রোটিন তৈরি হচ্ছে বললাম, এই প্রোটিনগুলোরই তো কিছু হচ্ছে যে P24, P17 এবং কিছু হচ্ছে আপনার GP120 আর GP41। এনভেলাপ প্রোটিনগুলো এখান থেকে তৈরি হওয়ার পরে তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাওয়ার পরে তারা প্যাকেটিং হয়। প্যাকেটিং হয়ে এই GP120 এবং GP41 ওরা কি করে, ওরা সেল সারফেসে চলে আসে। এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলে আপনার কনফিউশনটা বেসিকটাই ক্লিয়ার হবে না। একটু দেখেন, সে এখানে চলে আসে, দেখছেন? তাহলে একটু ভালো করে বুঝেন তো, এনভেলাপ প্রোটিনটা তৈরি করে এইচআইভি ভাইরাস কি ভিতরেই প্যাকেটিং করে নাকি তাকে হস্ট সেল সারফেসের মধ্যে অ্যাটাচ করে ফেলে, হস্ট সেল সারফেসে অ্যাটাচ করে ফেলে? একটু বুঝতে হবে বিষয়টা। তাইলে দেখেন, এইচআইভি এর এনভেলাপ প্রোটিন কার গায়ের মধ্যে এসে বসে যাচ্ছে? হস্ট সেল মেমব্রেনে। এবার বাকিগুলোকে সে প্যাকেটিং করার পরে এই যে এই ভাইরাসটা যখন এখানে সেল মেমব্রেনের কাছে আসবে, এসে সে যখন ধাক্কা দিবে বের হওয়ার জন্য, এই যে বের হওয়ার সময় আমার এই এইচআইভি ভাইরাস হিউম্যান সেল মেমব্রেনটাকে নিয়েই বের হয়ে যাবে। দেখেন, এই যে এইচআইভি ভাইরাস এটা, কিন্তু তার চারপাশে যে মেমব্রেনটা তৈরি হচ্ছে এটা আসলে কার? এই যে হস্ট সেল মেমব্রেন। কিন্তু ওই হস্ট সেল মেমব্রেন কি পিওর হস্ট সেল মেমব্রেন আছে নাকি ওই সেল মেমব্রেনের উপরে ভাইরাসের এনভেলাপ প্রোটিন মার্জড হয়ে আছে, দ্যাট মিন বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এইচআইভি ভাইরাস একটা হস্ট সেলকে ইনফেক্ট করার পরে সে তার এনভেলাপটা কোত্থেকে পায়? হস্ট সেল মেমব্রেনকেই সে এনভেলাপ হিসেবে ইউজ করে এবং আগে থেকেই সে ওই হস্ট সেল মেমব্রেনের উপরে তার এনভেলাপ প্রোটিনগুলোকে লাগাই রাখে। ফলে দেখেন, এখন সে যখন এদিক থেকে বের হয়ে যাওয়ার পরে বিষয়টা কেমন হবে? বিষয়টা হবে ঠিক একদম এরকম যে এই হচ্ছে এনভেলাপ, আর এটা ছিল হিউম্যান সেল মেমব্রেন, আর তার উপরে মার্চ হয়ে আছে GP41, GP120। তাহলে এইভাবেই এনভেলাপ ভাইরাসগুলো একটা হস্ট সেলকে ইনফেক্ট করার পরে বের হয়। এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি আপনাকে, ক্লিয়ার? এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর যখন কোনো একটা এই যে সেলটা যখন এফেক্টেড হলো, তো এফেক্টেড হওয়ার পরে সে কী করে MSC প্রেজেন্টেশন করে, MSC1 প্রেজেন্টেশন করে। সে যখন MSC1 প্রেজেন্টেশন করে, তাহলে আমি আপনাদেরকে সেটা একটু আগে বললাম, এই যে MSC প্রেজেন্টেশন করলে সাইটোটক্সিক টি সেল আসবে, এসে সে এখানে মার্চ করবে, করার পরে এখানে সে পারফোরিন গ্র্যানজাম রিলিজ করে এই সেলটাকে ড্যামেজ করে ফেলবে। অথবা যখনই কোনো একটা সেল ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, তারা প্রচুর পরিমাণে কি রিলিজ করতে শুরু করে? ডিফেন্সিন। এই কথাটা একটু পর আপনারা পাবেন, ডিফেন্সিন রিলিজ করে। এই ডিফেন্সিন কী করে জানেন? এই ডিফেন্সিনটা এসে এই CD4 রিসেপ্টর এবং
CXCR4, CCR5 এই হোস্ট সেলের রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয় এই ডিফেন্সিন। ফলে ভাইরাস এসে তার GP120 দিয়ে হোস্ট সেলের সাথে লাগতে পারে না। ফলে না লাগলে আর ফিউশনই তো হবে না, ফিউশন না হলে এত সব প্রসেসর হবে না। তাহলে এইভাবে ডিফেন্সিন আমাদের সেলকে ভাইরাল ইনফেকশন থেকে প্রিভেন্ট করার ট্রাই করে। এবং আফ্রিকার কিছু কিছু দেশে দেখা যাচ্ছে যে তাদের মানে HIV ভাইরাস তাদের শরীরে খুব বেশি একটা রেপ্লিকেশন করতে পারে না। পরে দেখা গেছে তাদের এই ভাইরাস ইনফেক্টেড সেলগুলোর ডিফেন্সিন প্রডিউস করার ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি। ফলে মনে করেন একটা সেলে কোনো কারণে ভাইরাস ইনফেকশন করলো, সে সেখান থেকে সংখ্যা বাড়িয়ে বের হয়ে আরেকটাকে যে অ্যাটাক করবে তার আগে দেখে সবগুলো সেল ডিফেন্সিন দিয়ে তাদের সব CD4 রিসেপ্টর ব্লক করে রাখছে। ফলে HIV ভাইরাস একটা সেল থেকে বের হয়ে আরেকটা সেলে গিয়ে ভালো করে অ্যাটাক করে ঢুকতে পারে না, ঢুকাটাকে তারা হল্ড করে দেয়। আর HIV ভাইরাস যদি ঢুকতে না পারে বেশিক্ষণ, তাহলে ওকে তো বাইরে কি অ্যান্টিবডি এসে তাকে নিউট্রালাইজ করে ফেলবে। তাহলে এই হচ্ছে বিষয়টা, ক্লিয়ার? তাহলে আমি আলহামদুলিল্লাহ কমপ্লেক্স দুটো টাস্ক শেষ আমার, এখন আর আমার ইনশাল্লাহ কষ্ট নাই। তাহলে আমরা কি বুঝলাম যে কোন কোন সেলকে HIV অ্যাটাক করবে? CD4 টি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, কারণ এগুলো সবগুলোতে CD4 রিসেপ্টর থাকে, CCR5 CXCR4 রিসেপ্টরগুলো থাকে, তাই সেখানে HIV মার্চ হইতে পারে। আরেকটা হচ্ছে মেমোরি টি সেল। মেমোরি টি সেলটা হচ্ছে HIVর জন্য খুব ভয়ানক, কারণ এই মেমোরি টি সেল কীরকম? মেমোরি টি সেলটা হচ্ছে আমাদের শরীরে সে কিন্তু রেপ্লিকেশন করে না, বুঝতে হবে। মনে করেন আপনার শরীরের 5টা মেমোরি টি সেল আছে, ধরে নেন, মনে করেন না মেমোরি টি সেল কোনো একটা ভাইরাসের এগেনস্টে মেমোরি টি সেল আছে। আচ্ছা, এখন HIV ভাইরাসের DNA কি করে? ওই মেমোরি টি সেলটা তো আপনার শরীরের টি সেল, তার মানে ওখানে আপনার হিউম্যান DNA আছে। তাহলে HIV ভাইরাসের DNAটা গিয়ে মেমোরি টি সেলের DNAর সাথে মার্জ হয়ে বসে থাকে ইনঅ্যাক্টিভ অবস্থায়, সে সংখ্যা বাড়ায় না। মেমোরি টি সেলটা যেই না আবার ওই যেই ভাইরাসের এগেনস্টে এই মেমোরি টি সেলটা তৈরি হয়েছে, ওই ভাইরাসটা যদি আপনার শরীরে আবার ঢুকে, তখন সাথে সাথে মেমোরি টি সেল কী করবে? আমরা ইমিউনিটিতে যেটা জানছি আলহামদুলিল্লাহ, মেমোরি টি সেল সাথে সাথে প্রলিফারেশন শুরু করবে, সেল ডিভিশন শুরু করে হিউজ অ্যামাউন্ট অফ টি সেল বানানো শুরু করবে। আর মেমোরি টি সেল যতবার প্রলিফারেশন করবে ততবার তার ডিএনএটা রেপ্লিকেশন হবে। আর মেমোরি টি সেলের ডিএনএ যতবার রেপ্লিকেশন হবে আর তার ডিএনএর সাথে লেগে আছে কি HIVর ডিএনএ, তাহলে HIVর ডিএনএও তত বাড়তে শুরু করবে এবং তখনই আবার HIV মাথা চাড়া দেবে। তাহলে HIV আপনার শরীরে ট্রু ল্যাটেন্ট অবস্থায় কোথায় থাকে? এই ভাইবা কোশ্চেনটা মা পারলে আপনাকে ইনশাল্লাহ অনার্স। আবার বলি যে HIV ভাইরাস, দেখেন ল্যাঞ্জে লেখা আছে কথাটা, HIV ভাইরাস ট্রু ল্যাটেন্ট অবস্থা আপনার শরীরের কোন সেলে থাকে? মেমোরি টি সেল, এই CD4 পজিটিভ মেমোরি টি সেলের ভিতরে থাকে। তো ঘটনাটা আমি আপনাকে বললাম যে সে কীভাবে এরকম হয়। আচ্ছা, ক্লিয়ার? ওকে, এখন আসেন HIV ভাইরাস আপনার শরীরে যখন ইনফেকশন করে তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যায় কেন? সিম্পলি আপনি বলবেন যে ভাইয়া HIV ভাইরাস তো আমাদের CD4 টি সেলকে ড্যামেজ করে দেয়, আর CD4 টি সেলটা থেকেই তো হেল্পার টি সেল তৈরি হয়। আর হেল্পার টি সেলের একটা ধরন হলো হেল্পার টি সেল 17। হ্যাঁ, হেল্পার টি সেল 17-এর কাজ হলো সে নিউট্রোফিলকে কেমোট্যাক্সিস করে, আর নিউট্রোফিলটাই আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে মেইন ফাইটার সেল। তাহলে কি বুঝলাম? HIV ইনফেকশন করলে CD4 টি সেল কমে যাবে, CD4 টি সেল কমে যাওয়া মানে হেল্পার টি সেল 17 কমে যাওয়া, হেল্পার টি সেল 17 কমে যাওয়া মানে নিউট্রোফিলের ক্যামোট্যাক্সিস কমে যাওয়া, নিউট্রোফিলের ক্যামোট্যাক্সিস কমে যাওয়া মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেইনস্টে ফাইট করার লোক বল কমে যাওয়া। কমে গেলে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়, মানে যে কোনো ইনফেকশনে আপার হ্যান্ড নেবে। তাহলে এই একটা ইনফো আপনাকে দিলাম। আর এখানে হচ্ছে ওই যে কিছু মানুষের কেন HIV ইনফেকশন বেশি হয় না, এগুলো একটু পড়ে নেবেন, বলে ফেলছি আমি। এখন আসে ক্লিনিক্যাল ফিচার, এটা খুবই ব্রিফলি বলি, সহজ। HIV এর একটা মানুষকে যখন অ্যাটাক করে, আল্লাহ না করুক, তখন তার শরীরে এই যে HIV এর বিভিন্ন সাইন সিমটমস প্রকাশ পেতে শুরু করে। এটাকে আমরা 3টে স্টেটে ভাগ করি। একটা হচ্ছে প্রথমে একদম শুরুর দিকে, যেটাকে আমরা বলি অ্যান আর্লি অ্যাকিউট স্টেট। আরেকটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এই মিডল ল্যাটেন্ট স্টেজ। একদম সর্বশেষ ধাপ, সেটাই হচ্ছে আমরা এইডস বলি। তাহলে এইডস আর
এইডস মানে কি তাহলে? এইডস হলো এইচআইভি ইনফেকশনের একদম লেট স্টেজটা। আবারও বলি, এইডস হলো এইচআইভি ইনফেকশন মানে এইডস না। এইডস হলো এইচআইভি ইনফেকশনের লেট স্টেজ, যখন পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, তার CD4 সেল কাউন্ট 200/মাইক্রোলিটারের চেয়ে কমে যায়। এই কথাটা না বললে ফেল প্রফেট। তাহলে এটা, তাহলে এখন আসেন একদম প্রথম স্টেজে কি হবে। প্রথম স্টেজ কখন হয়? এইচআইভি ভাইরাস আপনার শরীরে ইনফেকশন করার 2 থেকে 4 সপ্তাহ পরে। এইচআইভি ভাইরাস আল্লাহ না করে আজকে ঢুকলো, তার ঠিক 2 সপ্তাহ অথবা 4 সপ্তাহ পরে আপনার শরীরে কিছু সাইন সিমটম মানে দেখা দিতে শুরু করবে, যেমন ফিভার, লিথার্জি, সোর থ্রোট, জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। ওয়ার্ডে প্রচুর পেশেন্ট আছে জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি নিয়ে, তখন লিম্ফোমার পাশাপাশি এগুলো আমাদের ডিডি থাকে। আচ্ছা, তারপরে ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশ ইন ট্রাঙ্ক, আর্ম, লেগ। তারপরে সিবিসি যদি করেন পেশেন্টের দেখবেন লিউকোপেনিয়া আছে, কিন্তু CD4 সেল কাউন্ট যদি করেন সেটা নর্মাল পাবেন। এবং তার ওই পেশেন্টে যদি আপনি PCR করেন, পলিমারেজ চেইন রিয়াকশন করেন, তার ব্লাডে এইচআইভি RNA অনেক বেশি পাবেন, হাই লেভেল ভাইরেপিয়া। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে এই যে ক্লাস্টার অফ সিমটম যেগুলো বললাম, এগুলোকে আমরা বলি অ্যাকিউট স্টেজ, মানে এটা হচ্ছে সবার প্রথমে পাবেন আপনি। তাহলে অ্যাকিউট স্টেজে ভাইরাল আপনার শরীরে রেপ্লিকেশন করে কি করে না? অবশ্যই করে, অনেক বেশি পরিমাণে করে। এই কারণে তো হাই লেভেল ভাইরেমিয়া, অনেক বেশি ভাইরাল রেপ্লিকেশন হয় এই সময়। তাহলে অ্যাকিউট স্টেজে পেশেন্ট অনেক বেশি কি হয়? ট্রান্সমিসিবল, মানে সে ছড়াবে রোগটা প্রচুর পরিমাণে আরেকজনকে। আচ্ছা, এবং এই যে অ্যাকিউট স্টেজে, তাহলে এটা যেহেতু 2 সপ্তাহ পরে শুরু হয় এবং অ্যান্টিবডিও ব্লাডে চলে আসে 2 সপ্তাহ পরে, 14 দিন পরে, তাহলে অ্যাকিউট স্টেজে পেশেন্টের শরীরে আপনি অ্যান্টিবডি এইচআইভি পজিটিভ পাবেন। দ্যাট মিনস এটাকে আমরা এভাবে লিখি, অ্যান্টি এইচআইভি। ওই যে ব্লাড ব্যাঙ্কে স্ক্রিনিং দেন না, আমরা কি লিখি, মানে আমরা কমন স্ক্রিনিং টেস্টগুলো কী দিই পেশেন্ট আসলেই? HBsAg, অ্যান্টি HCV, অ্যান্টি এইচআইভি। এই অ্যান্টি এইচআইভির কথাই বলতেছি, যে এই অ্যান্টি এইচআইভিটা পজিটিভ হয় 14 দিন পরে, ইনফেকশন হওয়ার 14 দিন পরে। আচ্ছা, তারপরে আসেন, এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে কোনো একটা মানুষের শরীরে যখন ভাইরাস, এইচআইভি ভাইরাস অ্যাটাক করে, মনে করেন, তাহলে আমরা এইচআইভি ভাইরাসের ইনফেকশনটাকে আমরা টোটাল আমরা 3টে স্টেজে আমরা ভাগ করছি। কেমন? আচ্ছা আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে ল্যাটেন্ট, আর এটা হচ্ছে অ্যাকিউট, আর এটা হচ্ছে এইডস স্টেটটা। এখন দেখেন, মনে করেন অ্যাকিউট স্টেটে আমি কি বললাম, অ্যাকিউট স্টেটে ভাইরাসটা প্রচুর পরিমাণে রেপ্লিকেশন করে, মানে সংখ্যা বাড়ায়। তাহলে আমি যদি এখানে যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর আপনাকে যদি আমি ভাইরাল রেপ্লিকেশন দেখাই, তাহলে মনে করেন ভাইরাস প্রথমে মনে করেন এই যে রেপ্লিকেশন করে 1 লাফ দিয়ে এখানে, মানে ভাইরাসের রেপ্লিকেশন এখন কোথায় দেখেন, এই পয়েন্টটাতে চলে আসছে, এখানে হচ্ছে তার রেপ্লিকেশন করে। এই অ্যাকিউট স্টেজটা তো এখান থেকে একটু পর্যন্ত না, এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে অ্যাকিউট স্টেজ। এখন শেষের দিকে আসতে আসতে সে কী করে আবার একটু নেমে যায়, নেমে এই যে এখানে এসে সে হল্ট করে ফেলে। দ্যাট মিনস অ্যাকিউট স্টেজের শেষে আপনার শরীরে কন্টিনিউয়াসলি ভাইরাস একটা বেজ লাইনে কী করতে থাকে? রেপ্লিকেশন করতেই থাকে। এখন কারো ক্ষেত্রে এটা নেমে এখানে আসতে পারে, কারো ক্ষেত্রে নেমে আরও নিচে চলে আসতে পারে, কারো ক্ষেত্রে আরও নিচে চলে আসতে পারে। তাহলে এক একজনের ক্ষেত্রে অ্যাকিউট স্টেজের শেষ ধাপে ভাইরাসের বেজলাইন রেপ্লিকেশন রেট এক এক রকম হয়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যার ক্ষেত্রে অ্যাকিউট স্টেজের শেষ ধাপে ভাইরাসের রেপ্লিকেশন স্টেজ যত বেশি, মনে করেন ওকে যদি আমি 1 নাম্বার দিই, ওকে 2 নাম্বার দিই, ওকে 3, তাহলে দেখেন 1 নাম্বারের রেপ্লিকেশন স্টেট অনেক বেশি না, 2 নাম্বার আর একটু কম, 3 নাম্বার আর একটু কম। তাহলে এই যার রেপ্লিকেশন
মানে বেসলাইন রেপ্লিকেশন স্টেজ যত বেশি, তার তত দ্রুত এইডস স্টেজে চলে যাবে সে তত বেশি খারাপ। স্বাভাবিক, কারণ ভাইরাস যত বেশি রেপ্লিকেশন করতে শুরু করবে, ফাইনালি তার আউটকাম তত খারাপ হয়ে যাবে। একটা সময় মানে সেল মিডিয়েটেড ড্যামেজ হয়ে CD4 সেল কাউন্ট অনেক কমে যায়, সে এইডস স্টেজে চলে যাবে। তাহলে এই কথাটা এখানে বললো আর কি। তাহলে এটাকে বলে ভাইরাল সেট পয়েন্ট। এই যে আমি বললাম অ্যাকিউট স্টেজ শেষে ভাইরাস যে একটা বেসলাইন, একটু মানে সে প্রথমে তো একদম পিকে চলে যায়, রেপ্লিকেশন করতে করতে পিকে চলে যায়, তারপরে একটু কমে একটা স্টেজে এসে সে হল্ট করে, মানে ওখানে বেসলাইনে একটা রেপ্লিকেশন করতে থাকে। হ্যাঁ, এটা তাহলে এই যে এবং ওই ধারাটাই, এবং এই ধারাটাই সে এই ল্যাটেন্ট স্টেজে ধরে রাখবে। ল্যাটেন্ট স্টেজ মানে অ্যাকিউট স্টেজ থেকে কমে সে যেটা আসবে ওই বেসলাইন একটা অল্প অ্যামাউন্টটা সে রেপ্লিকেশন করতে আসে, অল্প অ্যামাউন্টে করছে, এটাই সে ল্যাটেন্ট স্টেজে ধরে রাখবে। আচ্ছা, এখন এটাকেই বলে ভাইরাল সেট পয়েন্ট। তাহলে এই যে শেষে যে কথাগুলো বললাম এটাকে বলে কি ভাইরাল সেট পয়েন্ট। আচ্ছা, গেল। তাহলে এগুলো এর বেশি আর জানার দরকার নাই, এগুলো এখানে লেখা আছে আমি যে কথাগুলো বললাম। এখন আসেন এইডস কাকে বলে। এইডস মানে শেষের স্টেজটাকে এইডস বলে। আচ্ছা, তাহলে শেষের স্টেজ আসার আগে আমি মাঝখানে যে আমাদের মিডল ল্যাটেন্ট স্টেজ ছিল, ল্যাটেন্ট স্টেজটা একটু পড়ি। এই যে দেখেন, ইন মিডল স্টেজ এই লং ল্যাটেন্ট পিরিয়ড, এটাকে বলে ল্যাটেন্ট পিরিয়ড। এটা কয় বছর পর্যন্ত থাকতে পারে? 7 থেকে 11 বছর। মানে এই সময় পেশেন্টের বডির ভিতরে ওই যে একটা কি মানে ভাইরাল সেট পয়েন্ট, যেটা ওই পয়েন্টে সে রেপ্লিকেশন করছে, কিন্তু পেশেন্টের কোনো লক্ষণ নাই, সিমটম নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ভাইরেমিয়া ইজ লো অর অ্যাবসেন্ট, কিন্তু অ্যাবসেন্ট আসলে না, মানে এখানে মানে ব্লাডে ভাইরেমিয়া থাকবে, মানে যদি আপনি পেশেন্টের ব্লাড নিয়ে PCR করেন আপনি ভাইরাল লোড পাবেন অল্প, অথবা অ্যাবসেন্টও পেতে পারেন। তবে দুঃখজনক, যদিও পেশেন্টের ব্লাডে আপনি ভাইরাস পাবেন না, কিন্তু শরীরে কিন্তু ভাইরাস রেপ্লিকেশন করে। কোথায় করে? ওই যে লিম্ফ নোডগুলোতে সে রেপ্লিকেশন করে করে সে লিম্ফ নোডগুলো ফুলতে থাকবে। ওই কারণে এই সময় পেশেন্টের আপনি জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি পাবেন। এই যে লিম্ফ্যাডেনোপ্যাথি পাবেন, এবং এই লিম্ফ নোডগুলো ফুলতেছে কেন? ওই ভিতরে ভাইরাস রেপ্লিকেশন করতেছে ওই যে প্রত্যেকটা লিম্ফোসাইটের ভিতরে। ফলে পেশেন্টের ব্লাডে ভাইরাস নাই, কিন্তু লিম্ফ নোডে ভাইরাসে ভরা। এই ল্যাটেন্ট স্টেজে এই ঘটনাটা হয়। এটা এখানে আপনারা পড়ে দেখেন, আমি দাগায় রাখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ল্যাটেন্ট স্টেজ। তাহলে ল্যাটেন্ট স্টেজে কি হয়? পেশেন্টের লো লেভেল ভাইরেমিয়া থাকে অথবা অ্যাবসেন্ট থাকে, কিন্তু লিম্ফ নোডে ভাইরাস রেপ্লিকেশন করতেই থাকে। এবং এবং এখানে এই যে লার্জ অ্যামাউন্ট অফ HIV ইজ বিং প্রডিউস বাই লিম্ফ নোড সেলস রিমেন্স সিকুয়েস্টার্ড, ওখানে আটকানো অবস্থা থাকে, উইদিন লিম্ফ নোডের মধ্যে ভাইরাসগুলো আটকানো অবস্থায় থাকে, এই কারণে এটা ব্লাডে আসে না। তবে কারো কারো ক্ষেত্রে আমরা এইডস রিলেটেড কমপ্লেক্স পেতে পারি, মানে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই যে ল্যাটেন্ট স্টেজটা তো আপনি কিছু সিমটম পাবেন, যেমন পারসিস্টেন্ট ফিভার, ফ্যাটিক, ওয়েট লস, লিম্ফ্যাডেনোপ্যাথি জেনারেলাইজড, এগুলো আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকিউট স্টেজ, আর্লি স্টেজ শেষ করলাম, তারপর হচ্ছে মিডল ল্যাটেন্ট স্টেজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে লাস্ট লেট স্টেজ। লেট স্টেজটাকে আমরা বলি কি এইডস। কখন? যখন CD4 সেল কাউন্ট 200 পার মাইক্রোলিটারের চেয়ে কমে যাবে, তখন আমরা সেটাকে বলি লেট স্টেজ এইডস। হ্যাঁ, আচ্ছা, অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এই সময় পেশেন্টের অপরচুনিস্টিক সিমটমগুলো প্রকাশ পাবে। মানে পেশেন্ট আপনার কাছে কী নিয়ে আসবে? প্রচণ্ড শ্বাসকষ্ট, এক্স রে করে দেখলেন যে বাইলেটারাল ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে আছে, প্রচণ্ড, তার দেখবেন যে একটু কয়দিন পর পরে তার কি হচ্ছে, মানে একটা অ্যাবসেস হচ্ছে, একটা ইনফেকশন হচ্ছে, আপার রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, তার প্রচুর পরিমাণে অপরচুনিস্টিক ইনফেকশন হবে। মানে লেট স্টেজে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে কী নিয়ে? অপরচুনিস্টিক ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করবে। তখন আপনাকে অ্যালার্ট হতে হবে। অপরচুনিস্টিক ইনফেকশন কোন স্টেজে আসে? অ্যাকিউট আর্লিতেও আসে না, তারপরে হচ্ছে মিডল ল্যাটেন্টেও আসে না, এটা আসে লেট এইডস স্টেজে। তাহলে এক্স্যাক্টলি তখন আপনাকে এটা চিন্তা করতে হবে। তাহলে এগুলো কী কী হয়? এই যে লেঞ্জের চার্ট, এগুলো আপনাকে অবশ্যই পারতে হবে এখানে কী কী। যেমন লাংসের মধ্যে হয় নিউমোনিয়া, টিউবারকুলোসিস, খুবই কমন। বয়স্ক মানুষের টিউবারকুলোসিস আপনাকে
অবশ্যই অ্যান্টি এইচআইভি করে মানে এইডসটা এক্সক্লুড করতে হয়। আচ্ছা, এবং আরও এই দামি কথা, স্যার আপনাকে এভাবে প্রশ্নটা করে যে একটা এইডস পেশেন্টের তোমার লাংসে যদি নিউমোনিয়া হয়, তুমি কোন প্যাথোজেনটাকে বেশি চিন্তা করবে? আনসার হবে নিউমোসিস্টিস জিরোভিকি। এটা খুব দামি। এবং ভাইরাল নিউমোনিয়া সাইটোমেগালো ভাইরাস, ওই যে হারপিস ফ্যামিলির আর কি। আচ্ছা, এটা তারপরে মাউথে কী হবে? মাউথে ওই যে ক্যান্ডিডিয়াসিস হবে, যেমন ওরাল থ্রাশ হবে। তারপর হচ্ছে হেয়ারে লিউকোপ্লাকিয়া, ম্যালিগনেন্ট লিশন, এগুলো হয়। ইসোফ্যাগাসের মধ্যেও ক্যান্ডিডা থ্রাশ হবে, ইসোফ্যাজাইটিস হবে। ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে ডায়রিয়া হবে, হ্যাঁ, ওই যে স্যালমোনেলা, শিগেলা, এন্টেরিক ফিভার হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস হবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আইয়ের মধ্যে রেটিনাইটিস হবে, সাইটোমেগালো ভাইরাস দিয়ে। দেখেন অবাক বিষয়, দেখেন যতগুলোই এখানে আমি ইনফেকশন বলতেছি সবগুলোই দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাস ইনফেকশন। তাহলে এতদিন হচ্ছে ভাইরাস কোনো ইনফেকশন করতে পারে নাই, কারণ তার শরীরে ভাইরাস ঢুকলে CD8 টি সেল তাকে মেরে ফেলতো। কিন্তু এখন এইচআইভি ভাইরাস এসে ওই পেশেন্টের CD4 টি সেল সংখ্যা কমায় ফেলছে। আর CD4 টি সেল যদি কমে যায়, হেল্পার টি সেল কমে যাবে। হেল্পার টি সেল যদি কমে যায়, ইন্টারলিউকিন 2 প্রোডাকশন কমে যাবে। আর ইন্টারলিউকিন 2 এর হেল্প ছাড়া সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল অ্যাক্টিভ হতে পারে না। ফলে এইচআইভি ইনফেক্টেড পারসনটা তার শরীরে CD8 টি সেল প্রথম দিকেও যদি অ্যাক্টিভ থাকে, এইডস স্টেজে আস্তে আস্তে কী হয়, তার সাইটোটক্সিক টি সেলগুলার অ্যাক্টিভেটেড হতে পারে না, ডিউ টু ল্যাকিংস অফ লিম্ফোকাইন, ইন্টারলিউকিন 2। এগুলো সব ভিতরে লেখা আছে লেন্সে, আমি ধাগায় রাখছি, পড়ে নেবেন। এই বুঝতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। এবার ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে আসেন, আমরা কি করব? ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে আমরা স্ক্রিনিং টেস্ট করতে পারি, ডেফিনেটিভ টেস্ট করতে পারি। স্ক্রিনিং টেস্ট কি মানে? এই স্ক্রিনিং টেস্ট মানে আছে কি না এটা বুঝবো, কিন্তু এগুলো পজিটিভ থাকলে আপনি বলে দিতে পারবেন না যে আপনার এইচআইভি আছে। কিন্তু এগুলো করে আপনি তাকে চিন্তা করবেন যে ওকে আমি ফার্দার টেস্ট করব কি না, এটার জন্য হচ্ছে স্ক্রিনিং। আর এই ডেফিনেটিভ টেস্টগুলো যদি কারো থাকে তার এইচআইভি আছে, যদি কারো নাই তার এইচআইভি নাই। তাহলে কি আমরা প্রথমে স্ক্রিনিং টেস্ট আসি। স্ক্রিনিং টেস্টের মধ্যে আছে অ্যান্টিবডি, মানে এই যে কোর অ্যান্টিজেন যেটা আছে P24 এর এগেনস্টে অ্যান্টিবডি যদি পাই, তাহলে আমরা ধরে নেব যে তার এইচআইভি থাকার পসিবিলিটি অনেক বেশি। আর একটা হচ্ছে র্যাপিড কিছু কিট পাওয়া যায়, ওইখানে আমরা পেশেন্টের ফিঙ্গার প্রিক করে ব্লাড নিয়ে ওখানেও আমরা যদি দেখি যে আমাদের পজিটিভ দাগ চলে আসে, তখন আমরা মানে বুঝতে পারি। এখন আসেন ডেফিনেটিভ টেস্ট কি? ডেফিনেটিভ টেস্ট হচ্ছে P24 অ্যান্টিজেন। তাহলে একটু ভালো করে বুঝেন, P24 অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি, এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আর P24 অ্যান্টিজেন ডিরেক্ট পেয়ে যাওয়া, এটা হচ্ছে ডেফিনেটিভ টেস্ট। আর সবচেয়ে বেস্ট টেস্ট হচ্ছে কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। PCR করবেন পেশেন্টের ব্লাডের, করে সেখানে আমি ভাইরাল RNA পাবো, ভাইরাল লোড বলে, এটা হচ্ছে সবচেয়ে কনফার্মেটরি। অথবা ক্লিনিক্যাল স্যাম্পল কালেকশন করে আমি ভাইরাল কালচার করব, যে ওখান থেকে এইচআইভি ভাইরাস আমি আইসোলেট করতে পারতেছি কিনা। ওই যে আমার কমন বেসিক যেটা হয়, ভাইরাস আইসোলেশন করবেন ফ্রম সেল কালচার, অথবা PCR করে আপনি ভাইরাল RNA বের করবেন, অথবা অ্যান্টিজেন বের করবেন ভাইরাসের, অথবা ভাইরাসের অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি বের করবেন। কি বলছি বলেন তো? ভাইরাসের অ্যান্টিজেন বের করবেন টেস্ট করে, যেমন P24, অথবা অ্যান্টিবডি বের করবো ভাইরাল অ্যান্টিজেনের এগেনস্টে, যেমন P24 এর এগেনস্টে অ্যান্টিবডি বের করলাম। অথবা ভাইরাসের ডিরেক্ট RNA আছে কিনা দেখব PCR করে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে, ঠিক আছে। অথবা ভাইরাসটাকে ডিরেক্ট আইসোলেট করব ভাইরাল কালচার করে, শেষ। এখন আসেন একটা দামি পরীক্ষা, ওয়েস্টার্ন ব্লট টেস্টটা কি? একটা সুন্দর করে বলি আমি আপনাকে সিম্পলি। দেখেন, ওয়েস্টার্ন ব্লট, পেশেন্ট থেকে স্যাম্পল নিব। কি স্যাম্পল? পেশেন্টের ব্লাড নিব, ওখান থেকে সিরাম আলাদা করলাম। তাহলে পেশেন্টের সিরামে কি থাকে? অ্যান্টিবডি থাকে, স্বাভাবিক। যদি পেশেন্ট এইচআইভি দিয়ে আসলেই ইনফেক্টেড থাকে, তাহলে পেশেন্টের শরীরে এখন এইচআইভি অ্যান্টিবডি থাকবে। আমি ধরে নিলাম পেশেন্ট এইচআইভি দিয়ে ইনফেক্টেড, তাহলে পেশেন্টের শরীরে এই মুহূর্তে অ্যান্টিবডি আছে। তাহলে পেশেন্টের শরীরে অ্যান্টিবডি আছে মানে কি? এইচআইভির এগেনস্টে অ্যান্টিবডি আছে। আর এইচআইভির এগেনস্টে অ্যান্টিবডি মানে কি? এইচআইভির অ্যান্টিজেনের এগেনস্টে।
তাহলে এইচআইভির কোন অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? GP41 এবং GP41-এর অ্যাগেনস্টে, সাথে হচ্ছে আপনার P24 কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেনটার সাথে সবচেয়ে বেশি পাওয়া যায়, কোর অ্যান্টিজেনের অ্যাগেনস্টে সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হয়। তারপর হচ্ছে এনভেলপ অ্যান্টিজেন GP41। ওকে, তাহলে এখন আমরা পেশেন্টের সিরামে যেহেতু অ্যান্টিবডি আছে, আমরা ল্যাবরেটরি থেকে কিট হিসেবে কি দিব? অ্যান্টিজেন দিব। এক্স্যাক্টলি, তাহলে আমরা কি অ্যান্টিজেন দিচ্ছি? GP41 আর P24 অ্যান্টিজেন দিব। তাহলে এই দুটোকে যখন একসাথে করব পেট্রি ডিশে, তখন কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি আবার কমপ্লেক্স তৈরি হয়ে গেল ধরে নেন। আচ্ছা, এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যদি হয়, তাহলে আমি এটাকে একটু এইভাবে আঁকি। মনে করেন এই হলো ভাইরাল, এই হলো মনে করেন পেশেন্টের সিরামে অ্যান্টিবডি, আর আমি দিলাম অ্যান্টিজেন। এগুলো লালগুলো হচ্ছে আমি ল্যাব থেকে রিয়েজেন্ট হিসেবে দিছি অ্যান্টিজেন। এখন যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, ওরা কী হবে? ক্লাম্প করে ফেলবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে যাবে, হয়ে ওরা এখানে একটা বড় একটা দলা জমাবে। হ্যাঁ, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে কখন? যদি পেশেন্টের সিরামে অ্যান্টিবডি থাকে। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা একটা লার্জ পার্টিকেল। এখন আমি কি করব? আমি ল্যাবের থেকে আরেকটা অ্যান্টিবডি দিব, হ্যাঁ, মনে করেন এই হচ্ছে এবং আমার এখন যে অ্যান্টিবডিটা আমি দিব, ওই অ্যান্টিবডিটা কার সাথে বাইন্ড করবে? পেশেন্টের অ্যান্টিবডির সাথে। তাহলে দেখেন, পেশেন্টের অ্যান্টিবডির সাথে সে বাইন্ড করতেছে, মানে আমার এখন ল্যাব থেকে দেওয়া অ্যান্টিবডির টার্গেট হচ্ছে পেশেন্টের অ্যান্টিবডি। এবং আমার এই অ্যান্টিবডির পিছনে আমি কিছু ডাই লাগাই, ডাই। তাহলে এই যে যদি এখানে মানে আমার দেওয়া অ্যান্টিবডি পেশেন্টের অ্যান্টিবডির সাথে লেগে যায়, তাহলে এখানে একটা বড় একটা এখন কি মানে একটা, এটা কি মানে বড় একটা জমাট চাকা তৈরি হলো না অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা? হ্যাঁ, এবং এটাকে আমি দূর থেকে তখন কি করব? দেখেন আপনি এই জায়গাটা মনে করেন তখন আপনাকে ল্যাবে লাইটের মতো ইমিশন করবে, কালার দিবে। এক্স্যাক্টলি এটাই। তাহলে দেখেন আবার বলি, এবার আপনি আমার এই লেখাটা একটু মিলান। এবার আপনি একদম সিম্পলি ইনশাল্লাহ বুঝে যাবেন। তাহলে পেশেন্টের থেকে নিলাম সিরাম, ওখানে আছে অ্যান্টিবডি, আর আমি দিলাম অ্যান্টিজেন। এই দুজন মিলে কমপ্লেক্স হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এখন আমি কি করলাম? এনজাইমেটিক্যালি লেভেলড কিছু অ্যান্টিবডি আমি দিলাম, যেগুলো কার এগেইনস্টে? এগেইনস্ট হিউম্যান অ্যান্টিবডি। এবার এই অ্যান্টিবডিটা গিয়ে এখানে লাগবে, এবং আমার অ্যান্টিবডির পেছনে কি লাগানো আছে? কালার লাগানো আছে, ওই যে এনজাইমেটিক্যালি লেভেলড মানে কালার লাগানো আছে। ফলে ওরা যখন এখানে গিয়ে লাগবে, তখন এখানে আমাকে কি দিবে? কালার রিয়াকশন দিবে, আমি বুঝবো টেস্ট পজিটিভ। দ্যাট মিনস কি? যে পেশেন্টের সিরামে অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি আছে। কিন্তু যদি পেশেন্টের সিরামে অ্যান্টিবডি না থাকতো, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হতো না। যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি না হতো, তাহলে আমি যে অ্যান্টিবডি আবার দিব, ওইটা এখানে লাগবে না, না লাগলে কালার রিয়াকশন দিবে না, টেস্ট নেগেটিভ আসবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়টা। এখন আসেন ড্রাগ। ড্রাগ কি? সিম্পল, একবার বলে দিই যে এখানে আমরা প্রথমেই হচ্ছে এইচআইভি ভাইরাসের সব কাজ শুরু হয়েছে কিভাবে? অ্যাটাচমেন্ট করে। প্রথমে সে কী করছে? অ্যাটাচমেন্ট করছে। তাহলে আমি কি করব? প্রথমে ভাইরাসের অ্যাটাচমেন্টটাকে প্রিভেন্ট করব। এই যে ফিউশন ইনহিবিটর দিব, যেমন এনফ্লুভার্টাইড, তারপরে কো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ওই যে কেমোকাইন রিসেপ্টরকে ব্লক করে দিব ম্যারাভিরক দিয়ে। ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টিগ্রেজ ইনহিবিটর। আচ্ছা, একটু পরে। তাহলে দেখেন প্রথমে আমি ভাইরাসকে ঢুকতে দিচ্ছি না এই দুটো ড্রাগ দিয়ে।
এবার আসেন ভাইরাস ঢুকার পরে কি করছিল, ভাইরাস ঢুকার পরে সে তার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে আরএনএ থেকে ডিএনএ বানাইছিল। আমি ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ব্লক করে দিবে, এটাই হচ্ছে সবচেয়ে প্রাইম ড্রাগ। যেমন এনআরটিআই, নিউক্লিওসাইডেস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, অথবা নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। এখানে আপনি একটা একটা করে ড্রাগ মনে রাখলে এনাফ। হ্যাঁ, তাহলে এইভাবে আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ব্লক করে দিব। ব্লক করে দিলে এইচআইভি যদিও হিউম্যান সেলে ঢুকছে, কিন্তু সে আরএনএ থেকে ডিএনএ বানাইতে পারবে না। আচ্ছা, সামহাও আরএনএ থেকে ডিএনএ বানাই ফেললো। এখন টার্গেট কি? এইচআইভিতে এখন টার্গেট হলো এই ডিএনএটাকে হিউম্যান ডিএনএর সাথে লাগাই দেওয়া। কি এনজাইম দিয়ে লাগাই? ইন্টিগ্রেজ দিয়ে। আমি ওই ইন্টিগ্রেজটাকে ব্লক করে দিব। তাহলে ব্লক করে দিলে কি হবে? কি কি ড্রাগ দিয়ে? রেলটিগ্রাভির, তারপর হচ্ছে এলভিটাভির, এবং হচ্ছে ডলুটেগ্রাভির। তাহলে এগুলো দিয়ে আমি যখন এইচআইভিকে, তার এইচআইভির ডিএনএকে হিউম্যান ডিএনএর সাথে মার্জ হইতে দিব না, তাহলে পরবর্তী রেপ্লিকেশন, ট্রান্সলেশন এগুলো তার হবে না। ওকে, এটাও পারলাম না। সামহাউ এইচআইভি আরএনএ থেকে ডিএনএও বানাইলো, ডিএনএটাকে হিউম্যান ডিএনএর সাথে মার্জ করলো, এবং মার্জ করে সে সেখান থেকে প্রোটিনও বানাইলো। এখন টার্গেটটা কি? সে বিভিন্ন প্রোটিনগুলোকে, মানে পলিপেপটাইডগুলোকে কেটে কেটে, প্রোটিয়েজ এনজাইম দিয়ে কেটে কেটে ম্যাচিউর বানাবে, ম্যাচিউর ক্যাপসিড। কোন এনজাইম দিয়ে বানায় এটা? প্রোটিয়েজ। আমি ওই প্রোটিয়েজকে ইনহিবিট করব। এখানে অনেকগুলো ড্রাগ আছে। হ্যাঁ, রিটোনাভিরটা বেশি ইউজ করা হয় দেখলাম ক্লিনিক্যালি। তাহলে রিটোনাভির এই, তাহলে আমি এটা দিয়ে এটাকে ব্লক করে দিলে সে যতই প্রোটিন বানাক, ওই প্রোটিনগুলো ম্যাচিউর হইতে পারবে না। ফলে সে ভালো করে প্যাকেজিং করতে পারবে না, ভালো মানে ভেরিয়ন তৈরি করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্টিভাইরাল, অ্যান্টি এইচআইভি ড্রাগসগুলো। এবং এখানে যারা খুব আগ্রহী এই জিনিসটা একটু পড়ে ফেলিয়েন। আমাদের অ্যান্টি রেট্রোভাইরাল মানে এইচআইভির যে আমরা ট্রিটমেন্ট দিই, এটাকে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের হসপিটাল আছে এআরটি সেন্ট্রাল বলে, মানে ফ্রিতে এই অ্যান্টি এইচআইভি ড্রাগগুলো সাপ্লাই দেওয়া হয় পেশেন্টদের। এটাকে বলে এআরটি রেজিমেন, অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি। হ্যাঁ, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এআরটি। তাহলে কী কী আপনাকে বলবো যে তুমি এআরটি রেজিমেন দুইটা আছে, বেসিক রেজিমেন, একটা হচ্ছে এক্সপান্ডেড রেজিমেন। বেসিক রেজিমেন কি? এখানে হচ্ছে মানে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর দেওয়া হয় শুধু, যেমন জিরোভুডিন, ল্যামিভুডিন। আর এক্সপান্ডেড রেজিমেন কি? নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরের সাথে একটা প্রোটিয়েজ ইনহিবিটর অ্যাড করে দেয়, যেমন ইন্ডিনাভির। মানে বুঝছেন? আবার বলি, এটার যে রেজিমেন হচ্ছে দুইটা। বেসিক রেজিমেন হচ্ছে এই যে এখান থেকে যে কোনো দুইটা ড্রাগ দেওয়া হয়, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর এক্সপান্ডেড রেজিমেন হচ্ছে এইটার সাথে প্রোটিয়েজ ইনহিবিটর থেকে একটা ড্রাগ অ্যাড করে দেওয়া হয়। শেষ। ক্লিয়ার? তাহলে আচ্ছা, আজকে এটা হলো ব্যাপার। এখন আসেন প্রিভেনশন। এইচআইভি প্রিভেনশন কীভাবে করব? এইচআইভি প্রিভেনশন, যেহেতু এটা কোনো ভ্যাকসিন নাই, স্বাভাবিকভাবেই মানে সেফ সেক্সুয়াল ইন্টারকোর্স মেনটেন করা, তারপর হচ্ছে সার্কামসেশন না করলে সার্কামসেশন করা আর্লি এজে। হ্যাঁ, এবং হচ্ছে আর্লি ডিটেকশন করা, এবং এআরটি শুরু করা, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি শুরু করা। এখন প্রশ্ন আপনাদের যে ভাইয়া সার্কামসেশনের সাথে এইচআইভি সম্পর্ক কী? এক্স্যাক্টলি, এনসিইউ এর একটা জার্নালে পেলাম যে দেখেন, এই লাইনটা পড়লে আপনি আনসার পেয়ে যাবেন যে কেন সার্কামসেশন করলে এইচআইভি ট্রান্সমিশন রেট কমে যায়। এইচআইভি বাইন্ডিং ইনিশিয়ালি টু দ্য CD4 অ্যান্ড CCR5 chemokine receptor found on antigen presenting cell. দ্যাট মিনস এইচআইভি ভাইরাস কোন সেলের সাথে বাইন্ড করে? যেই সেলের মধ্যে এই দুটো রিসেপ্টর আছে। এই দুটো রিসেপ্টর কোথায় থাকে? একটু আগে বললাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দ্যাট মিনস আমি বললাম না বারবার, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল এদের মধ্যে থাকে। এখন এই ম্যাক্রোফেজ আর ডেন্ড্রাইটিক সেল কোথায় থাকে? এই যে ইন দ্য জেনিটাল অ্যান্ড রেকটাল মিউকোসা। তাহলে যাদের ক্ষেত্রে এই যে মানে প্রিপিউসটা থাকে, ওইটা কী করে? ওখানে প্রচুর পরিমাণ আপনার রেসিডেন্ট ম্যাক্রোফেজ অথবা ডেন্ড্রাইটিক সেল থাকে। হ্যাঁ, ওই প্রিপিউসের বেনিথ স্কিনে আর কি। ফলে ওখানে খুব ইজিলি মানে আরেকজন পার্টনার থেকে যদি আল্লাহ না করে এইচআইভি ঢুকে, তাহলে ওই এইচআইভি খুব রিসোর্সফুল, মানে রেপ্লিকেশন করার জন্য হিউজ সেলের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে সে। কিন্তু প্রিপিউস না থাকলে সে ওই অ্যাক্সেসটা পাচ্ছে না, ফলে ইনিশিয়াল রেপ্লিকেশনটা করার সুযোগ পাচ্ছে না সে। এবং এর পরের লাইনটা পড়েন, ওয়ান্স ইনফেক্টেড দে সেলস ফিউজ উইথ দে সেলস মানে বুঝছেন, দে সেলস মানে হচ্ছে এই সকল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যারা কিনা অলরেডি এইচআইভি দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। তাহলে যখন প্রথমে দেখেন এইচআইভি ভাইরাস ঢুকেই তারা প্রিভিউসের নিচে যে মিউকোসাগুলো থাকে ওখানের মধ্যে তারা ইনফেক্টেড করে দিল। এবার এই ইনফেক্টেড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কী করতেছে? এই ইনফেক্টেড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস
fuse with adjacent CD4 lymphocyte and migrate to deeper tissue. Within 2 days of infection, the virus can be detected in the internal iliac lymph nodes. তাহলে দেখেন স্বাভাবিক মেল জেনিটালিয়া ফিমেল জেনিটালিয়া এগুলো কোথায় ড্রেন করে? ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড। আর লিম্ফ নোডের মধ্যে কিসের সাগর? CD4 টি লিম্ফোসাইট। আর ওরা সবাই তো এইচআইভির জন্য প্রেডিলেকশন সেল। এবার ওখানে গিয়ে আরও বারুদের মতো সে রেপ্লিকেশন করতে থাকবে। বুঝতে পারছি? থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।